Assalamu alaikum. Welcome to our lecture 3 of Classics and Translation ANG 4224. আশা করি স্লাইডের ফার্স্ট স্লাইডটা দেখতে পাচ্ছেন। হোমার্স ইলিয়াড, এই হচ্ছে আমাদের টেক্সট। মিডের আগে আমরা এটাই পড়ব। হোমার্স ইলিয়াড, আমাদের ক্লাসিক এপিক ইলিয়াড, হোমার্স। আমাদের লাস্ট ক্লাসের একটু র্যাপ আপ দিয়ে শুরু করি, রিভিশন দিয়ে শুরু করি। গত ক্লাসে আমাদের ফোকাস ছিল বুক 1, চ্যাপ্টার 1, যেটা প্লেগ এন্ড রাত। ওটার বিষয়বস্তু ছিল হচ্ছে অ্যাকিলিস এন্ড অ্যাগামেমনন, আমাদের দুইটা মেজর ক্যারেক্টার। এদের দুইজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার ফলে কি হয়, এই দুইটা ক্যারেক্টারের মধ্যে যে দুর্বলতা, নেগেটিভ সাইড গুলো, এটা আমাদের সামনে এক্সপোজড হয়। আমরা বুঝতে পারি অ্যাকিলিস যদিও দ্য মোস্ট পাওয়ারফুল, মাইটিয়েস্ট গ্রিক ওয়ারিয়ার, কিন্তু তার মধ্যে কিছু ছেলে মানুষ আছে। তার মধ্যে আমরা অ্যারোগেন্স পাই, সে খুবই অ্যারোগেন্ট, অহংকারী। আর তার মধ্যে সেলফিশনেস কাজ করে, তার কাছে নিজের সম্মানটাই বড়, অন্যদের জীবনের মূল্য তার কাছে খুব বেশি না। এই জন্য সে নিজের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য তার পুরো দলকে সে সাফার করাতে রাজি। এখন আমরা আরেকটা মেজর ক্যারেক্টার অ্যাগামেমনন, সুপ্রিম গ্রিক কমান্ডার, গ্রিক আর্মির উনি হচ্ছেন প্রধান, হেড। অ্যাগামেমনন যদিও সে সুপ্রিম গ্রিক কমান্ডার, কিন্তু কমান্ডার হতে গেলে যেরকম গ্রেটনেস থাকা দরকার, মন মানসিকতার দিক থেকে যেরকম বড় মন মানসিকতার অধিকারী হওয়া দরকার, আসলে তার মনটা অত বড় না। তার মধ্যে আমরা জেলাসি পাই। অ্যাগামেমনন ইজ জেলাস অফ অ্যাকিলিস, জেলাসি, এবং সে এক্সট্রিমলি গ্রিডি, লোভী। অ্যাগামেমননের মধ্যে আমরা লোভটা দেখতে পাই। এই হচ্ছে বেসিক হিউম্যান ইমোশন। যদি আমরা ডিল করি নেগেটিভ সাইড, তাহলে অ্যাকিলিসের মধ্যে আমরা পাই হচ্ছে অহংকার, অ্যারোগেন্স, সেলফিশনেস। অ্যাগামেমননের মধ্যে আমরা পাই হচ্ছে জেলাসি, গ্রিড। এখন আরো দুটো মাইনর ক্যারেক্টার আমরা স্টাডি করেছি। হিউম্যান রিলেশনশিপ আমরা যখন স্টাডি করতে বসেছিলাম, তখন আমরা ফাদার ডটার রিলেশনশিপ একটা আলোচনা করেছিলাম। দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, ক্রাইসিস আর অ্যান্ড হিজ ডটার, তাকে আমরা পাচ্ছি আ ডেসপারেট ফাদার। মেয়ের সেফটি, মেয়ের জীবন রক্ষার জন্য, মেয়ের নিরাপত্তার জন্য সে সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি। তার দেশের মানুষ, তার আশেপাশের মানুষ, সবকিছু সে স্যাক্রিফাইস করতে রাজি, শুধু বিনিময়ে সে তার মেয়ের মুক্তি চায়। ডেসপারেট ফাদার। আমরা আরেকজন ডেসপারেট মাদারকে পাই, থেটিস, সি নিম্ফ থেটিস, অ্যাকিলিসের মা। থেটিস খুব ভালো করেই জানে যে অ্যাকিলিস ইজ ফেটেড ফর আর্লি ডেথ। অ্যাকিলিস খুব দ্রুত মারা যাবে, এটা হচ্ছে ফেট, নির্ধারিত। অ্যাকিলিস উইল ডাই সুন। যেহেতু তার ছেলের জীবন রক্ষা করার কোনো উপায় নাই, মায়ের কথা হচ্ছে আমার ছেলে যতদিন বাঁচবে ততদিন সে সম্মানের সাথে বাঁচবে। তার ছেলের সম্মান রক্ষার জন্য সে সবকিছু কুরবানি দিতে রাজি। তার কথা হচ্ছে আমার ছেলের সম্মান আগে। ডেসপারেট মাদার, আমরা এখানে মাদার সান রিলেশনশিপ পাচ্ছি। টিপিক্যাল মাদার সান রিলেশনশিপ যেমন হয়, মা ছেলের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি, সেরকম টিপিক্যাল ফাদার ডটার রিলেশনশিপ, বাবা মেয়ের জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। এবং দুজনের স্টাইলটাও কিন্তু একই রকম ছিল, যে তারা তাদের স্পিরিচুয়াল যত অ্যাচিভমেন্ট সবকিছুর বিনিময়ে দে আর বেগিং সামথিং ডিস্ট্রাকটিভ। দুজনেই ধ্বংস। প্রিস্ট ক্রাইসিস, সে প্লেগ চাচ্ছে, সে তার সমস্ত পুণ্যের বিনিময়ে প্লেগ চাচ্ছে, মহামারী চাচ্ছে, যাতে গ্রিকরা সাফার করে। আর থেটিস ওইদিকে
সে তার সমস্ত পুণ্যের বিনিময়ে চাচ্ছে গ্রিকরা যেন হারে। এই দুইজনই কিন্তু ডেসপারেট প্যারেন্টস, দে আর বোথ স্যাক্রিফাইসিং এভরিথিং এলস ফর দ্য সেক অফ দেয়ার ওন চিলড্রেন। আর তাদের কাছে তাদের ছেলে মেয়েদের সম্মান, নিরাপত্তা সবার আগে তাদের কাছে। এবং এদের দুইজনের কারণে কিন্তু গ্রিকরা সাফার করবে, আমরা পরবর্তীতে দেখব। এই ছিল আমাদের বুক 1, টাইটেল যেটা ছিল প্লেগ এন্ড রাত। আজকে আমরা শুরু করব আমাদের বুক 6। বুক 6 স্লাইডটা দেখতে পাচ্ছেন, হোমার্স ইলিয়াড, বুক 6 অ্যানালিসিস। এটাই হচ্ছে আমাদের লেকচার 3। এই বুক 6 এ আমরা লাইন ওয়াইজ সামারি দেখতে পাচ্ছি। লাইন ওয়াইজ সামারি গুলোর মধ্যে আমরা ফোকাস করব হচ্ছে লাইন 237 থেকে, যেটা নিচে দেখবেন রেড মার্ক করা 237, লাইন 237, 237 থেকে আমরা স্টার্ট করব। লাইন 237 টু 368 এখানে আমরা পাবো হচ্ছে হেক্টর, আমাদের দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়র, ট্রোজান আর্মির সবচেয়ে বড় বীর হেক্টর। হেক্টর অ্যারাইভস ইন ইলিয়াম, সে যুদ্ধবিরতি দিয়ে ইলিয়াম, ইলিয়াম হচ্ছে ট্রোজানদের রাজপ্রাসাদ, ইলিয়ামে আসে অ্যান্ড মিটস হিজ মাদার হেকাবি। এখানে হেক্টর তার মা হেকাবির সাথে সাক্ষাৎ করবে। দ্য অফারিং টু অ্যাথেনি ইজ মেড ইন ভেইন। এখানে দেখা যাবে যে হেক্টর এসে তার মাকে বলবে যে দেবী অ্যাথেনির জন্য স্যাক্রিফাইসের আয়োজন করতে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটে লেখা ইন ভেইন, যেটা ব্যর্থ হবে। অ্যান্ড হেক্টর কনভার্সেস উইথ প্যারিস অ্যান্ড হেলেন। এখানে কালার দেখে বুঝতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের ফোকাস। হেক্টর মিটস হিজ মাদার হেকাবি, এটা হচ্ছে আমাদের ফোকাস 1। নেক্সট ফোকাস হচ্ছে হেক্টর কনভার্সেস উইথ প্যারিস, হেক্টর তার ভাইয়ের সাথে কথা বলবে। তারপর আমরা পাবো হেক্টর অলসো টকস টু হেলেন, হেলেনের সাথে কথা বলবে। লাস্ট ফোকাস আজকের ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে হেক্টর কনভার্সেস উইথ হিজ ওয়াইফ অ্যান্ড্রোম্যাকি। তাহলে আমরা কথোপকথন পাচ্ছি 4টা। প্রথম, হেক্টর উইথ হেকাবি, এখানে আমরা 2টা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবো, তাদের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারবো, মাদার সান রিলেশনশিপ। আমরা হেকাবি কেমন মা, মা হিসেবে কেমন, মানুষ হিসেবে কেমন, হেক্টর ছেলে হিসেবে কেমন, মানুষ হিসেবে কেমন। এরপর 2 ভাই হেক্টর প্যারিস, তাদের মধ্যে কথাবার্তা হবে, আমরা জানতে পারবো তাদের ভাই ভাই সম্পর্ক কেমন। হেক্টরের ক্যারেক্টার সম্পর্কে আরেকটু জানতে পারবো, প্যারিসের ক্যারেক্টার সম্পর্কেও জানতে পারবো। হেক্টর হেলেনের সাথে কথা হবে, হেক্টরের ক্যারেক্টারের আরেকটা দিক আমরা পাবো, হেলেনের ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবো। সর্বশেষে হেক্টর যখন তার ওয়াইফের সাথে কথা বলবে তখনও আমরা হেক্টরের চরিত্রটা আরো ভালো বুঝতে পারবো, আর তার ওয়াইফের সাথে সম্পর্ক কেমন, সে কেমন হাজবেন্ড, এটা সম্পর্কেও জানতে পারবো। আমরা অলরেডি জানি যে আমরা টেক্সটটা কিভাবে পড়ছি। আপনারা যদি ডান পাশে দেখেন কয়েকটা বুলেট পয়েন্ট আছে, বেসিক হিউম্যান ইমোশন, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ অ্যান্ড পিকচার অফ ওয়ার। এই 4টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা পড়বো এই 4টা জিনিস আমরা কানেক্ট করার চেষ্টা করব। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে when Hector meets Hekabi, HECABE, হেকাবি। হেকাবি নামটার আরেকটা বানান আমরা দেখতে পাই হেকুবা, HECUBA। তবে আমরা যে বইটা পড়বো ট্রান্সলেশন বাই ইভিরিউ, যেটার পিডিএফ আপনাদের দেয়া আছে, সেখানে দেখবেন মায়ের নাম লেখা হেকাবি, HECABE। হেক্টর আমাদের গ্রেট প্রিন্স অফ ট্রয়, and Hekabe, Hector's mother and also the queen of Troy. Hector was met at the palace by his gentle, generous mother Hekabe. হেকাবি কেমন মা, এটার একটা বিশেষণ 2টা আগেই দেয়া হয়ে গেল। হেকাবিকে আমরা পাবো হচ্ছে জেন্টল অ্যান্ড জেনারাস। হেক্টর was met at the palace by his gentle, generous mother Hekabe.
Putting her hand in his, he said. ছেলে মায়ের হাত ধরে মায়ের হাত তার হাতে রেখে কি বলল? Putting her hand in his. Putting her hand in his মানে মা ছেলের হাতে হাত রাখছে। Putting her hand in his মা কি বলছে? She said, Hector, why have you left the brave conflict to come here? হেক্টর, বাইরে তো যুদ্ধ হচ্ছে, তুমি যুদ্ধ রেখে ভিতরে এখানে কি করছো, কেন এসেছো? মাই চাইল্ড, মা ছেলেকে বলছে। এখন হেকাবি যদি থেটিসের মতো মা হতো তাহলে হয়তো এই কথা জিজ্ঞেস করতো না, কারণ তার কাছে তার ছেলের গুরুত্ব বেশি। কিন্তু এখানে হেকাবি তার ছেলেকে বলছে বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি ভিতরে কি করো? মানে হেকাবি ইজ নট অনলি এ মাদার হিয়ার, হেকাবি নেভার ফরগেটস দ্যাট শি ইজ দ্য কুইন অফ ট্রয়। সে শুধু হেক্টরের মাই না, সে হচ্ছে কুইন অফ ট্রয়। এই জন্য সে বলছে, হোয়াই হ্যাভ ইউ লেফট দ্য ব্রেভ কনফ্লিক্ট টু কাম হিয়ার? বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তুমি এখানে কি করছো, মাই চাইল্ড? ইজ ইট ট্রু দেন দোজ হেটফুল গ্রিক্স আর গেটিং দ্য বেটার অফ আস ইন দ্য ফাইটিং রাউন্ড দ্য টাউন? তাহলে ঘটনা কি সত্যি? গ্রিকরা ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, এবং আমরা কোনোভাবেই গ্রিকদের সাথে পেরে উঠছি না। গ্রিক আর দে মোর পাওয়ারফুল দেন আস? মানে এখানে মা ছেলে একই সাথে কুইন অ্যান্ড দ্য প্রিন্স, কুইন অ্যান্ড প্রিন্স তাদের কথা হচ্ছে, জানতে চাচ্ছে যে বাইরে যুদ্ধ হচ্ছে, অ্যান্ড দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়ার হেক্টর ইজ ইনসাইড প্যালেস। তাহলে কি ঘটনা সত্যি? বাইরের অবস্থা কি খুবই খারাপ? অ্যান্ড ইয়োর স্পিরিট মুভড ইউ টু রিটার্ন হিয়ার, মানে তুমি কি এতটাই টায়ার্ড? মা ছেলেকে বলছে, আর ইউ দ্যাট টায়ার্ড দ্যাট ইউ হ্যাভ রিটার্নড টু ইলিয়াম? যুদ্ধক্ষেত্র ছেড়ে তুমি দুর্গে চলে আসলে, প্রাসাদে চলে আসলে, টু লিফট ইউর হ্যান্ডস ইন প্রেয়ার টু জিউস অন দ্য টাউনস হাইটস? বললো, তুমি কি ভয় পাচ্ছ? মা ছেলেকে বলছে, তুমি কি ভয় পাচ্ছ? আর ইউ রেডি টু প্রে টু জিউস? মানে মা ছেলেকে জিজ্ঞেস করছে, মানে আর ইউ অ্যাফ্রেড, আর ইউ সো নার্ভাস দ্যাট ইউ ওয়ান্ট টু প্রে টুয়ার্ডস জিউস? মানে এখানে আমরা এমন এক মাকে পাচ্ছি, নট এ ট্র্যাডিশনাল টিপিক্যাল মাদার, বাট a queen mother who is not only worried about Hector's well-being but also the well-being of entire people, entire population of Troy. তার কাছে তার ছেলের যেমন গুরুত্ব, দেশবাসীর তেমনই গুরুত্ব। তার ছেলেকে সে, যদিও এখানে আমরা অবশ্যই তাকে কেয়ারিং মাদার হিসেবে পাচ্ছি, এই যে বলছে, why have you left the brave conflict my child? মানে এখানে কেয়ারিং মাদারকে আমরা পাচ্ছি, একই সাথে আমরা পাচ্ছি কুইনকে, যে ইনডিরেক্টলি ছেলেকে বলছে যে ইউ শুড রিটার্ন টু ব্যাটলফিল্ড ইমিডিয়েটলি। মানে হেকাবি ইজ নট অনলি আ মাদার বাট শি ইজ অলসো দ্য কুইন অফ ট্রয়। এটা আরো ক্লিয়ার হচ্ছে তারপরে, যে এখানে দেখেন লেখা আছে, বাট ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ছেলেকে বলছে একটু অপেক্ষা করো, এই যে while I fetch you some sweet wine। সে যদি এখানে শুধুমাত্র রানীই হতো, ইফ হেকাবি ওয়াজ অনলি আ কুইন, তাহলে সে অন্য কাউকে বলতো যে আমার ছেলের জন্য সুইট ওয়াইন নিয়ে আসো, ড্রিঙ্কস নিয়ে আসো। কিন্তু হেকাবি ইজ নট মেয়ারলি দ্য কুইন, শি ইজ অলসো এ কেয়ারিং মাদার। তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি। হেকাবি বলছে নিজে, আই উইল ফেচ ইউ সাম সুইট ওয়াইন। তার মানে খুব সুন্দরভাবে হেকাবি কিন্তু ব্যালেন্স করছে, নট অনলি আ ডিউটিফুল queen of Troy, but also a caring mother. I will fetch you some sweet wine so that you can first make a libation to Father Zeus and the other immortals. And then if you like, refresh yourself with a drink as well. এই পার্টটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব তখনকার রিলিজিয়াস কালচারের একটা ছবি কিন্তু আমরা এখানে পাচ্ছি। কিভাবে? আমরা একটু মন দিয়ে দেখি।
একজন পড়েন তো, তৌহিদা পড়েন তো। Sir, which part? From which এই যে part? মার্ক করে রেখেছি এটুকু। So that you can first make a liberation to Father Zeus and the other immortals, and then, if you like, refresh yourself with a drink as well. এখানে বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা কালচার, রিলিজিয়াস কালচার, একই সাথে এটা ওদের পিকচার অফ লাইফ, ওদের জীবনের একটা পার্ট। ওরা কিভাবে পূজা করে, ওরা কিভাবে প্রেয়ার করে। এই যে সুইট ওয়াইন নিয়ে আসবে, এরপরে ছেলেকে কি নির্দেশনা দিচ্ছে, কি ডিরেকশন দিচ্ছে? when I will bring you some sweet wine so that you can first make a libation. Libation মানে হচ্ছে স্যাক্রিফাইস, জিউসের উদ্দেশ্যে কিছু সুইট ওয়াইন স্যাক্রিফাইস করা to Zeus and other immortals, আরো যারা গডেস আছে, and then if you like refresh yourself with the drink as well. তো তারপর তুমি যদি চাও, মা ছেলেকে বলছে, you can refresh yourself with a drink. Wine is a great comfort for a weary man. এটা হচ্ছে ওদের লাইফের কালচারের একটা পার্ট। যখনই ওদের বাড়িতে কোনো অতিথি আসে বা মুসাফির আসে, তখন এটা কালচার হচ্ছে ওরা গেস্টকে সুইট ওয়াইন দিয়ে আপ্যায়ন করত। Wine is a great comfort to a weary man, and you must be exhausted after fighting so hard for your loved ones. এখানে হিকাবি বলছে যে ইয়েস, ইট সিমস ইউ আর ভেরি টায়ার্ড, যুদ্ধ করতে করতে তুমি ক্লান্ত, তাহলে টেক এ ড্রিঙ্ক, রিফ্রেশ ইয়োরসেলফ, নিজেকে রিফ্রেশ করো। খুব সুন্দরভাবে হেকাবি কিন্তু ব্যালেন্স করছে। অ্যাজ এ মাদার সে হেক্টরকে কেয়ার করছে, একই সাথে অ্যাজ এ কুইন সে কিন্তু হেক্টরকে মানে করছে, তাগিদ দিচ্ছে, ওকে ইন্সপায়ার করছে, ওকে বলছে যে রিফ্রেশ ইয়োরসেলফ অ্যান্ড রিটার্ন টু ব্যাটলফিল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি তোমার দরকার হয়, টেক এ রিফ্রেশিং ড্রিঙ্ক। তাহলে আমরা এখানে বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। ক্যারিং মাদার, আ ক্যারিং মাদার, লাভ অফ আ মাদার, লাভ এন্ড কেয়ার, ডিউটি অফ এ কুইন, ডিউটিফুলনেস অফ এ কুইন। আমরা একই সাথে পাচ্ছি এখানে ওয়ারি, হেকাবি ইজ ওয়ারিড about the well-being of Hector and Trojan people. Hecabe is also at the same time afraid and hateful, মানে এখানে শব্দটা সে ইউজ করেছে হেটফুল গ্রিকস, সে গ্রিকদেরকে হেটফুল বলেছে। একই সাথে এটাও মনে হচ্ছে যে তার মনেও গ্রিকদের প্রতি কিছুটা হলেও হেট্রেড, ঘৃণা আছে এবং ভয়। বেটার অফ আস ইন দ্য ফাইটিং রাউন্ড দ্য টাউন, সে বলছে। মানে তার মানে একই সাথে এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি, ওয়ারি, ফিয়ার, হেট্রেড। হিউম্যান রিলেশনশিপ, এখানে মা ছেলের সম্পর্ক আমরা পাচ্ছি কিভাবে পোট্রে হচ্ছে, পিকচার অফ লাইফ, কিভাবে ওরা করে প্রে করে, ওরা কিভাবে প্রথমে লাইবেশন করতে হয়, তারপরে প্রে করতে হয়, তারপর যদি অবশিষ্ট থাকে দেন রিফ্রেশ ইয়োরসেলফ। ওদের জীবনের ছবি একটা। এট দ্য পিকচার অফ ওয়ার, এমনকি হেকাবি তার মনে যুদ্ধটা কেমন জায়গায় করে আছে, যুদ্ধর মানে কি, হেকাবির কাছে যুদ্ধের মানে কি, হেকাবি কতখানি সিরিয়াস যুদ্ধ সম্পর্কে, এটা আমরা কিছুটা বুঝতে পারছি এখানে। নেক্সট স্লাইডে যদি যাই, হেক্টর রিপ্লাই দিচ্ছে, হেক্টর মিটস হেকাবি, কন্টিনিউ। গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, আমাদের হেক্টর রিপ্লাই দিচ্ছে, উত্তর দিচ্ছে। কিভাবে উত্তর দিচ্ছে? মাই লেডি মাদার, ভালো করে খেয়াল করেন, সে কিন্তু বলেনি শুধু মাদার, সে বলেছে মাই লেডি মাদার, মানে খুবই উইথ ডিউ রেসপেক্ট, প্রপার রেসপেক্ট সে কিন্তু দিচ্ছে। মাই লেডি মাদার, মাই লেডি যখন বলছে তখন কিন্তু কুইন হিসেবে রেসপেক্ট দিচ্ছে, কুইন মাদার মানে খুবই রেসপেক্টফুল টুয়ার্ডস মাদার, মার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি হেক্টর আর হেকাবির সম্পর্কটা কেমন। আমরা যদি অ্যাকিলিসকে বলি থেটিসের স্পয়েলড চাইল্ড, মানে ছেলেকে আদর দিতে দিতে মানে মাথায় তুলে ফেলছে, সেই হিসেবে
হেক্টর এন্ড হেকাবি এদের মাদার সান রিলেশনশিপটা অনেক ব্যালেন্সড, প্রপার, মোর মোর প্রপার আমরা বলতে পারি। এটা অবশ্য এটা নিয়ে ডিবেটও হতে পারে, বাট হেক্টর, হাউ হি ওয়াজ রিয়ার্ড বাই হেকাবি, হেক্টরকে কিভাবে হেকাবি মানুষ করেছে তার একটা এখানে আমরা ছবি পাচ্ছি আর কি। মাই লেডি মাদার, সে কি বলছে, ডোন্ট ব্রিং মি এনি ডেলিশিয়াস ওয়াইন, সে বলছে প্লিজ ডোন্ট ব্রিং মি এনি সুইট ওয়াইন। মা কিন্তু বলেছিল ইট উইল রিফ্রেশ ইউ, কিন্তু সে বলছে ডোন্ট ব্রিং মি এনি ডেলিশিয়াস ওয়াইন অর ইউ উইল ডিপ্রাইভ মি অফ মাই স্ট্রেংথ অ্যান্ড লিভ মি আনফিট টু ফাইট। সে খুব জেন্টলি বলছে যে আমি যদি এখন সুইট ওয়াইন নেই তাহলে আমার শরীরের শক্তি কমে যাবে। সে বলছে ইউ উইল ডিপ্রাইভ মি অফ মাই স্ট্রেংথ, আমার গায়ে আর শক্তি অবশিষ্ট থাকবে না, এন্ড লিভ মি আনফিট টু ফাইট, এবং আমি যুদ্ধ করতে পারবো না। তার মানে হেক্টরের কাছে কতখানি সিরিয়াস যুদ্ধটা। হেক্টর ড্রিঙ্কস পর্যন্ত নেবে না, তার ধারণা ড্রিঙ্কস নিলে তার সব শক্তি কমে যাবে আর সে আর ফিট থাকবে না যুদ্ধ করার জন্য। মানে হেক্টর ইজ ভেরি সিরিয়াস, যুদ্ধ সম্পর্কে সে কতখানি সিরিয়াস আমরা এখানে সেটা বুঝতে পারছি। আ ভেরি ডিটারমাইন্ড সোলজার। তারপর সে বলছে অ্যান্ড আই শ্রিঙ্ক ফ্রম অফারিং জিউস, শ্রিঙ্ক মানে হচ্ছে বিরত থাকা, ফ্রম অফারিং জিউস, আমি জিউসের কাছে প্রার্থনা করতে চাচ্ছি না, আমি করতে চাচ্ছি না। বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু প্রে টু জিউস ইন মাই কন্ডিশন, আমি এখন যে কন্ডিশনে আছি আমি জিউসের কাছে প্রার্থনা করতে চাচ্ছি না। And I shrink from offering Zeus sparkling wine with unwashed hands. সে বলছে আমি এখন পবিত্র না। A man cannot pray to Zeus who darkens the cloud when he is bespattered with blood and filth. সে বলছে I am bespattered with blood and filth. আমার সারা শরীরে, আমার জামায় ব্লাড, রক্ত, ময়লা লেগে আছে, মানে আমি এখন অপবিত্র। আমি এখন জিউসের প্রতি প্রার্থনা করার জন্য যে পবিত্রতা দরকার সেটা আমার মধ্যে নাই, প্লাস আমার সে সময়ও নাই। হেক্টর বলছে যে আই ডু নট হ্যাভ টাইম, মানে এখানে বোঝা যাচ্ছে হেক্টর অতটা রিলিজিয়াস না, কিন্তু হি হ্যাজ ইনাফ রেসপেক্ট ফর দ্য গডস অ্যান্ড গডেসেস। হেক্টর কি ওরকম মানে ব্লাইন্ড রিলিজিয়াস, ডিভাউট রিলিজিয়াস আমরা পাচ্ছি না, তবে হেক্টর ইজ রেসপেক্টফুল, সম্মান জানাচ্ছে। তারপরের প্যারাতে আমরা দেখি নো ইট ইজ ইউ হু মাস্ট প্রে। হেক্টর বলছে যে আমার পক্ষে তো সম্ভব না, বরং মা, ডিয়ার মাই লেডি মাদার, ইট ইজ ইউ হু মাস্ট প্রে, তুমি করবে, তুমি প্রার্থনা করবে। এরপর খুব চমৎকার করে বর্ণনা দিচ্ছে যে কিভাবে প্রার্থনা করবে, তার আয়োজন করবে। এই পরের পুরো পুরো এটাই হচ্ছে ডিরেকশন, হাউ টু অ্যারেঞ্জ আ প্রেয়ার। এখানে আমরা পিকচার টু লাইফ পাচ্ছি। কিসের পিকচার টু লাইফ? একটা জীবনের ছবি, ওরা কিভাবে ওদের রিলিজিয়াস ওয়ার্কস ডিল করে, ওরা যখন ধর্মকর্ম করে ওদের কালচারটা কি, এটা আমরা এখানে বুঝতে পারছি কিভাবে। এখানে বলছে কালেক্ট দ্য ওল্ডার ওম্যান, এখানে হেক্টর তার মা কুইন হেকাবিকে ডিরেকশন দিচ্ছে কিভাবে সে প্রার্থনা করবে, কার কাছে প্রার্থনা করবে। বলছে collect the older women, collect the older women and go with offerings to the temple of the war leader Athene. সে বলছে বয়স্ক মহিলা তাদেরকে একত্রিত করে সবাইকে নিয়ে যাবে হচ্ছে কার মন্দিরে? অ্যাথেনি, অ্যাথেনির মন্দিরে যাবে। অ্যাথেনি দ্য ওয়ার লিডার, অ্যাথেনি হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার গডেস। তারপর কি করবে? চুজ আ রোব, রোব হচ্ছে আলখাল্লা মানে ঢিলা এক ধরনের জামা। চুজ আ রোব, এমন একটা জামা তুমি বাছাই করো
লাভলিয়েস্ট অ্যান্ড বিগেস্ট ইউ ক্যান ফাইন্ড, তোমার সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় জামা ইউ ক্যান ফাইন্ড ইন দ্য হাউস, অ্যান্ড দ্য মোস্ট প্রেশিয়াস টু ইউ, এবং তোমার সবচেয়ে পছন্দের সবচেয়ে মূল্যবান রোব, দ্য মোস্ট প্রেশিয়াস রোব। সে বলছে তুমি তোমার সবচেয়ে সুন্দর সবচেয়ে পছন্দের জামাটা তুমি বাছাই করো, অ্যান্ড লেইট অন দ্য নিজ অফ লাভলি হেয়ার্ড অ্যাথেনি। সে বলছে এটা নিয়ে তুমি অ্যাথেনির কাছে স্যাক্রিফাইস করো। শুধু এটাই না, প্রমিস টু স্যাক্রিফাইস ইন হার শাইন আ ডজন ইয়ার্স ওল্ড হেফার, 12 বছর বয়সের একটা ইয়াং কাউ। প্রমিস দ্যাট, হেফার মানে হচ্ছে এখানে গরু বোঝাচ্ছে আর কি, 12 বছর বয়সী গরু, দ্যাট হ্যাভ নেভার ওয়ার্কড, যে গরু জীবনে কখনো পরিশ্রম করেনি। মানে স্যাক্রিফাইস করতে গেলে যে পশু কখনো ভারবাহী কাজে ব্যবহার হয়নি সেটার মূল্য সবচেয়ে বেশি। ডজন ইয়ার ওল্ড হেফার দ্যাট হ্যাভ নেভার ওয়ার্কড, এমন একটা গরু তুমি কালেক্ট করে কোরবানি দাও। কার কাছে? অ্যাথেনি, অ্যাথেনি দেবীর কাছে কোরবানি দাও। কেন কোরবানি দেবে? ইফ অনলি, তারপরে লেখা আছে, ইফ অনলি শি উইল হ্যাভ পিটি অন দ্য টাউন, তাও যদি অ্যাথেনা আমাদের প্রতি দয়া করে, and on the Trojan wives and little children, যাতে অ্যাথেনা আমাদের ট্রয়ের যে ওয়াইভস লিটল চিলড্রেন তাদের প্রতি দয়া করে, and keep that savage spearman and mighty master of the rout Diomedes clear of sacred Ilium. ডায়োমেডিস নামটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে। অ্যাকিলিস যদি হয় দ্য গ্রেটেস্ট গ্রিক ওয়ারিয়ার, ডায়োমেডিস হচ্ছে সেকেন্ড গ্রেটেস্ট, সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস গ্রিক ফাইটার। এই ডায়োমেডিস খুবই ডেঞ্জারাস, অনেক অনেক বেশ অনেক ট্রোজান সোলজারকে সে মেরে ফেলেছে। মেনি ট্রোজান ওয়ারিয়ার কিলড ইন ডায়োমেডিস হ্যান্ড। এই ডায়োমেডিসের হাত থেকে ট্রোজান সোলজারদেরকে রক্ষা করার একটাই উপায়, সেটা হচ্ছে অ্যাথেনা, অ্যাথেনি আর অ্যাথেনা যেটাই বলেন, অ্যাথেনি দেবীর কাছে পূজা করা এবং প্রার্থনা করা, যাতে অ্যাথেনা ডায়োমেডিসকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে নিয়ে যায়। এটা ছিল উদ্দেশ্য, এটা ছিল ওদের টার্গেট। এবং এখানে খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছে কিভাবে পূজা করতে হবে। কালেক্ট দ্য ওল্ডার ওমেন, চুজ ইউর মোস্ট প্রেশিয়াস রোভ, প্রমিস টু স্যাক্রিফাইস এ ডজন ইয়ার ওল্ড হেফার, এই সবই হচ্ছে ডিরেকশন, চমৎকার বর্ণনা কিভাবে ওরা তখনকার সময়ে গডেসদের প্রতি প্রার্থনা করত, কিভাবে পূজা করত। হেক্টরকে আমরা পাচ্ছি এখানে কি কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। হেক্টরের মধ্যে আমরা ডিটারমিনেশন পাচ্ছি, প্রতিজ্ঞা, ভেরি সিরিয়াস অ্যাবাউট ওয়ার। হিউম্যান রিলেশনশিপস, এখানে আমরা ছেলে মায়ের প্রতি কতখানি রেসপেক্টফুল, কতখানি জেন্টল, এটা আমরা পাচ্ছি, ভেরি অবিডিয়েন্ট। প্লাস পিকচার অফ লাইফ, এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওরা তখনকার সময়ে পূজা করতো, এটার একটা বর্ণনা এখানে আছে। and we also find the picture of war. হেক্টরের মনে যুদ্ধ, হেক্টরের কাছে যুদ্ধের সংজ্ঞা কি? What is the image of war in Hector's mind? Sorry. Hector is very serious, হেক্টর খুবই সিরিয়াস, এবং হেক্টর সবসময় ওর মাথার মধ্যে যুদ্ধ নিয়ে প্ল্যান চলছে। যদিও হি হ্যাজ টেকেন এ ব্রেক, একটু যুদ্ধবিরতি দিয়ে সে প্রাসাদে এসেছে, তারপরেও তার মনের মধ্যে কিন্তু ওই প্ল্যান গুলো ঘুরপাক খাচ্ছে। মানে হেক্টর ইজ ডেডিকেটেড, ইজ এ ডেডিকেটেড সোলজার। তারপর আমরা নেক্সট কনভারসেশনে আসি। হেক্টর মিটস প্যারিস, আপনারা কি দেখতে পাচ্ছেন? হেক্টর মিটস প্যারিস, হেক্টর প্যারিসের সাথে সাক্ষাৎ করছে। এখানে হেক্টর আমরা অলরেডি জানি the greatest the greatest warrior of Troy and a prince, Trojan prince. এই হেক্টরেরই বড় ভাই হচ্ছে প্যারিস।
এটা আপনারা যারা কাহিনী জানেন তাদের জানা থাকার কথা। প্যারিস হচ্ছে বয়সে হেক্টরের থেকে বড় এবং সম্পর্কে ভাই হয়। তারা ভাইয়ের সাথে দেখা করছে। এখানেও আমরা খুঁজবো, এই যে সাইডে লেখা আছে বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ অ্যান্ড পিকচার অফ ওয়ার। এই চারটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো যখনই কোনো একটা টেক্সট পড়বো। আমরা এই ইলিয়াড থেকে এই চারটা জিনিস আমরা মাথায় রাখবো। হেক্টর ফাউন্ড প্যারিস ইন হিজ বেডরুম। বাইরে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। হেক্টর যুদ্ধ করে কেবলই বিরতি দিয়ে আসলো। আমরা অলরেডি জানি হেক্টরের সারা গায়ে রক্তের দাগ, ময়লা। কিন্তু প্যারিস, ওর বড় ভাই, সে কোথায়? ইন হিজ বেডরুম, সিং টু হিজ সুপার আর্মার। সে বসে বসে ওর বর্ম, আর্মার দেখছে, যুদ্ধের যে বর্ম সেটা দেখছে। হিজ শিল্ড, ওর শিল্ডটা দেখছে, কারুকাজ দেখছে। এন্ড বডি আর্মার, এবং ওর গায়ে যে আর্মার পড়ছে সেটা দেখছে। এন্ড এক্সামিনিং হিজ কার্ভড বো, সে বসে বসে খুব মুগ্ধ হয়ে ওর অস্ত্র শস্ত্র দেখছে। হোয়াইল হেলেন স্যাট বিসাইড হিম, হেলেন পাশে বসে আছে উইথ হার ওয়েটিং ওম্যান এন্ড সুপারভাইজড দেয়ার এক্সেলেন্ট ওয়ার্ক। এবং কত চমৎকার অস্ত্র শস্ত্র, কত চমৎকার বর্ম, আর্মার, সবকিছু দেখে ওরা মুগ্ধ হচ্ছে। বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, আর এইদিকে প্যারিস সে রেডি হয়ে বিছানায় বসে আছে বউয়ের পাশে, এবং সে দেখছে যে তার অস্ত্র শস্ত্র কত চমৎকার। সে নিজে দেখে নিজেই মুগ্ধ। সে পড়তেছে, একটা একটা করে পড়তেছে, আর হচ্ছে মুগ্ধ হচ্ছে, অবাক হচ্ছে যে আমার অস্ত্র কত সুন্দর, আমার আর্মার কত সুন্দর। এই পরিস্থিতি দেখে হেক্টর আর নিজের রাগ সামলাতে পারছে না। যদিও প্যারিস তার বয়সে বড়, তারপর হেক্টর আর নিজেকে সামলাতে পারছে না। এই এই দৃশ্য দেখার পর, মানে বাইরে মানুষজন শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, আর এইদিকে প্যারিস সে রেডি হয়ে বউয়ের পাশে বিছানায় বসে আছে। হেক্টর অ্যাটাকড হিম শার্পলি, একদম খুবই কঠোরভাবে প্যারিসকে অ্যাটাক করলো সে। কিভাবে? এই পার্ট থেকে আমরা দেখি। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? মানে হেক্টর প্যারিসকে জিজ্ঞেস করছে, তুমি কি সমস্যা তোমার? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? ইট ডাজন্ট ডু ইউ মাচ ক্রেডিট টু সিট অ্যান্ড সাল্ক বাই ইয়োর সেলফ লাইক দিস। তুমি কি এখানে রাগ করে বসে আছো? মানুষ রাগ করে যে গপ ফুলিয়ে বসে থাকে না, এরকম ভম ধরে বসে থাকে। একটু বলছে তুমি কি ভং ধরে বসে আছো রাগে? তুমি কি কারোর প্রতি রাগান্বিত? রাগে তুমি কি ভং ধরে বসে আছো? while our men are falling in action, বাইরে দেখো আমাদের দেশের সৈন্যরা, ট্রোজান সোলজার্স, they are dying round the town and its steep walls. সে বলছে বাইরে শত শত সৈন্য আমাদের, তারা শহীদ হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, আর তুমি ঘরের মধ্যে রেডি হয়ে বিছানায় বসে কি করো? তোমার কি মনে অনেক রাগ? তুমি কি কারোর প্রতি রাগান্বিত? তারপর সে বলছে ইট ইজ ইয়োর ফল্ট। একদম সরাসরি হেক্টর প্যারিসকে বলছে ইট ইজ ইয়োর ফল্ট। দিস টাউন ফ্লেয়ার্স উইথ সাউন্ড অ্যান্ড ফিউরি অফ ব্যাটল। এই যে আমরা 10 বছর যাবৎ সাফার করছি যুদ্ধ, এর পেছনে দায় কার? কে দায়ী? দোষ কার? হেক্টর বলছে প্যারিস ইট ইজ ইয়োর ফল্ট। দিস টাউন ফ্লেয়ার্স উইথ দ্য সাউন্ড অ্যান্ড ফিউরি অফ ব্যাটল। তোমার জন্য এই যুদ্ধ, তুমি এই যুদ্ধের জন্য দায়ী। ইউ উড বি দ্য ফার্স্ট টু কোয়ারেল উইথ এনিওয়ান। তোমার উচিত যুদ্ধে সবার সামনে থাকা। যেহেতু তুমি এই যুদ্ধের জন্য দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ শুড বি অ্যাট ফ্রন্ট লাইন। তোমার উচিত যুদ্ধে একদম সামনের সারিতে থাকা, কিন্তু তুমি কি করছো? ইউ ফাউন্ড শার্কিং হররস অফ ওয়ার। কিন্তু তুমি মনের ভয়ে ভয়ে যুদ্ধের এই হররস তুমি অ্যাভয়েড করছো। শার্ক মানে হচ্ছে অ্যাভয়েড করা। ইউ ফাউন্ড শার্কিং দ্য হররস অফ ওয়ার, মানে এখানে সরাসরি বলছে প্যারিসকে যে ইউ আর এ কাওয়ার্ড। তুমি হচ্ছে এই যুদ্ধের জন্য দায়ী, তোমার থাকা উচিত সামনে, আর তুমি ভয়ের চোটে কাপুরুষের মতো
বউয়ের পাশে বিছানার মধ্যে বসে আছো, বাইরে মানুষ তোমার জন্য যুদ্ধ করছে, তোমার জন্য শহীদ হচ্ছে। ব্যাক ইনটু অ্যাকশন উইথ ইউ নাও, তোমার উচিত এক্ষুনি আসা, ব্যাক ইনটু অ্যাকশন, এখনই যুদ্ধে যাও, সামনে যাও, বিফোর দ্য টাউন গোজ আপ ইন ফ্লেমস, আমাদের এই ট্রয় আগুনে ঝলসে যাওয়ার আগে, হারি, প্লিজ হারি, গো টু ব্যাটলফিল্ড অ্যাট ওয়ান্স। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেক্টর তার বয়সে বড় প্যারিস, তাকে সে কিভাবে শাসন করছে। বেসিক হিউম্যান ইমোশনস আমরা এখানে কি পাচ্ছি? অবশ্যই হেক্টর খুবই বিরক্ত প্যারিসের প্রতি, ভেরি অ্যানয়েড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। এবং প্যারিসের মনের মধ্যে যে কাপুরুষতা, কাওয়ার্ডিস, এটা কিন্তু হেক্টর একদম স্পষ্টভাবে বলছে, স্পষ্টভাবেই বলছে যে ইউ আর এ কাওয়ার্ড। হেক্টর বলছে ইউ শুড গো টু ফ্রন্ট লাইন at the battlefield, but you are sitting inside your bedroom like a coward, shirking the horrors of war. You are avoiding the fears of war. মানে তুমি হ্যান্ডেল করতে পারছো না, বাট ইউ আর রেসপন্সিবল ফর দিস ওয়ার, তুমি দায়ী এই যুদ্ধের জন্য, অথচ তুমি কাপুরুষের মতো ঘরের ভেতরে বউয়ের আঁচলের তলায় লুকিয়ে আছো। এখানে আমরা দুজনের ক্যারেক্টারেরই ছবি আমরা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হেক্টর কতখানি সিরিয়াস, কতখানি ডেডিকেটেড সোলজার, এন্ড প্যারিস সে কতখানি ভীতু, সে কতখানি সেলফিশ, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি এই এখানে আমরা কি পাচ্ছি? হিউম্যান রিলেশনশিপ, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই ভাইকে কিভাবে তাগাদা দিচ্ছে, শাসন করছে। এইখানে আরো আরো কঠোর ভাষায় তাকে মানে শাসন করা উচিত ছিল, কিন্তু হেক্টর কিন্তু যথেষ্ট মার্জিত ভাবে প্যারিসকে শাসন করছে। এখানে আমরা পিকচার অফ লাইফ অবভিয়াসলি পাচ্ছি, ভাই ভাইয়ের সম্পর্ক কেমন হয়, আর একই সাথে তখনকার কি ঘটছে। ফাইটিং রাউন্ড দ্য টাউন and its steep walls, men are falling in action, এটাও একটা পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার। মানে যুদ্ধে সবাই কিন্তু সাহসিকতার পরিচয় দিতে পারে না। মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগই আমরা কিন্তু ভয় পাই, যুদ্ধকে ভয় পাই। উই আর অ্যাফ্রেড, উই আর অ্যাফ্রেড অফ ওয়ার, আমরা সবাই কিন্তু যুদ্ধকে ভয় পাই। উই আর অ্যাফ্রেড অফ ওয়ার। প্যারিস ইজ নো এক্সেপশন। প্যারিস হচ্ছে represents those who are extremely afraid of the violence of war. নেক্সট স্লাইডে আমরা যাই। প্যারিস রিপ্লাই দিচ্ছে, হেক্টরের এই খোঁচার রিপ্লাই দিচ্ছে। হেক্টর মেক্স প্যারিস কন্টিনিউ, গডলাইক প্যারিস রিপ্লাইড। দেখেন প্যারিসের আগে একটা অ্যাডজেক্টিভ অ্যাড করা আছে, সেটা হচ্ছে গডলাইক। গডলাইক বলা হচ্ছে কারণ প্যারিস ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান অফ এনশিয়েন্ট গ্রিস মিথোলজি। গ্রিক মিথোলজিতে প্যারিস হচ্ছে সবচেয়ে সুদর্শন পুরুষ, এই জন্য তার নামের আগে গডলাইক শব্দটা আছে। এখানে গডলাইকটা শুধুমাত্র পজিটিভ ওয়েতেও না, এখানে এটা ওকে স্যাটায়ার, ওকে মানে মক করেও এখানে ইউজ করা হচ্ছে, মানে গডলাইক দিয়ে ওকে খোঁচাও দেওয়া হচ্ছে প্যারিস। আমরা একটু দেখি প্যারিস কিভাবে রিপ্লাই দিচ্ছে। প্যারিস বলছে, হেক্টর, ইয়োর টনস আর জাস্টিফাইড, মানে তুমি যা বলছো কথার মধ্যে যুক্তি আছে, তোমার কথার মধ্যে কোনো ভুল নাই। নাথিং মোর দেন হোয়াট আই ডিজার্ভ, তুমি যা বলো এটা আমি ডিজার্ভ করি। বাট লেট মি সে সামথিং, আমি কিছু বলি, আমাকে কিছু বলতে দাও। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারিস বয়সে বড়, প্যারিসের উচিত ছিল ছোট ভাই যখন এরকম চটাং চটাং কথা বলছে তখন উল্টা আরো কথা ফেরত দিয়ে দেওয়া। মানে প্যারিসের উচিত ছিল মানে ওকে কথা ফেরত দিয়ে দেওয়া, কিন্তু সে কি করছে, সে খুব বিনয়ের সাথে তার হেক্টরের সব কথা মেনে নিচ্ছে সে। মানে প্যারিসের মধ্যে আমরা খুব বেশি গাটস বা ব্যাকবোন পাচ্ছি না।
মানে ওকে বকা দিচ্ছে, ও আবার সেটা নিচ্ছে, সে আবার বলছে নাথিং মোর দেন হোয়াট আই ডিজার্ভ। মানে সে সেটা স্বীকারও করে নিচ্ছে যে সে এইসব বকা ডিজার্ভ করে, সে এই শাসন ডিজার্ভ করে। মানে হচ্ছে প্যারিস আসলে অতটা সুপুরুষ না। হেক্টরকে আমরা যেরকম একটা কমপ্লিট ব্রেভ ইয়াং ম্যান হিসেবে পাচ্ছি, প্যারিস হচ্ছে মোটেও ব্রেভ না। বাট লেট মি সে সামথিং এন্ড ইউ লিসেন আপ, পে অ্যাটেনশন টু। সে বলছে আমার কথা একটু মন দিয়ে শোনো। আই এম নট সালকিং, এই জায়গাটা আমি আন্ডারলাইন করলাম, মার্ক করলাম, দেখেন, আই এম নট সালকিং। সে বলছে আরে আমি কারোর প্রতি রাগ করি নাই তো, আমি রাগ করে ভিতরে বসে নাই। আই হ্যাভ নো গ্রাজ এগেইনস্ট দ্য ট্রোজান, আমার কারোর প্রতি কোনো রাগ নাই, কেন রাগ থাকবে? তাহলে আমি কেন এখানে? আই কেম এন্ড স্যাট ডাউন ইন মাই রুম টু ওয়ালো ইন মাই গ্রিফ, আমার মনে অনেক দুঃখ কষ্ট, এই জন্য আমি ঘরের ভিতরে এসে বসে আছি। আমার জন্য কত মানুষ শহীদ হচ্ছে, ওদের কত কষ্ট, এই জন্য আমার মনে অনেক কষ্ট, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকে আমার বিছানায় বসে আছি। মানে এই কথাটা শোনার পর আমরা মোটামুটি বুঝতে পারি যে প্যারিস সে কেমন মানুষ। সে কেন ঘরের মধ্যে বসে আছে, বাইরে যুদ্ধ হচ্ছে, সে কেন ঘরে বসে আছে একদম আর্মার অস্ত্র শস্ত্র সব নিয়ে, সে কেন বিছানায় বসে আছে? কারণ তার মনে অনেক কষ্ট। সে কেম এন্ড স্যাট ডাউন ইন রুম টু ওয়ালো ইন গ্রিফ, সে মনের কষ্টে বসে আছে। এতখানি লেম এক্সকিউজ শোনার পর হেক্টরের উচিত ছিল প্যারিসকে বেশ উত্তম মধ্যম দেয়া, কারণ এটা কোনো যুক্তি না, এটা কোনো কথা না। প্যারিস বলছে আই এম সিটিং ডাউন ইন মাই রুম টু ওয়ালো ইন মাই গ্রিফ, সে মনের দুঃখে বসে আছে। হাউএভার, আবার সে ওইখানেই সে থামে নাই, আরো বলতেই আছে। সে বলছে হাউএভার, যাই হোক, মাই ওয়াইফ হ্যাজ জাস্ট বিন জেন্টলি আর্জিং মি টু রিটার্ন টু দ্য ফ্রন্ট। আরে বইলো না, আমার ওয়াইফ তো আমাকে ধাক্কা দিচ্ছে, বলছে যাও যাও যাও, যুদ্ধে যাও, সামনে যাও। মানে এমন ভাবে বলছে যেন যুদ্ধটা হচ্ছে একটা খেলা। যে বলছে যে আমার ওয়াইফ বলছে আরে যাও যাও যাও, যুদ্ধে যাও। মানে প্যারিস মোটেও সিরিয়াস না। এমনিতে তো প্যারিসের মধ্যে আমরা কাওয়ার্ডিস খেয়াল করছি, এবং প্যারিস ইজ নট সিরিয়াস এট অল, ওর মধ্যে বিন্দু মাত্র ডেডিকেশন আমরা পাচ্ছি না। সে বলছে মাই ওয়াইফ হ্যাজ বিন জেন্টলি আর্জিং মি টু রিটার্ন টু দ্য ফ্রন্ট। এখানেই সে থামে নাই, সে কি বলছে, এন্ড আই থিংক শি ইজ রাইট, এবং তার ওয়াইফটা কি রাইট। খুব সুন্দরভাবে হোমার এই প্যারিস ক্যারেক্টারটাকে এই ডায়লগের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন। প্যারিস কি ধরনের মানুষ, তার মেরুদণ্ড ঠিক মতো আছে কিনা এটা আমরা এখানে বুঝতে পারি। মানে আমরা এখানে সন্দেহ যে প্যারিসের আসলে কি ব্যাকবোন আছে কিনা। সে বলছে আই থিংক মাই ওয়াইফ ইজ রাইট। মানে প্যারিস ইজ নট আ প্রপার সোলজার এট অল। ভিক্টরি সুইচেস ফ্রম ওয়ান ম্যান টু অ্যানাদার। সে বলছে আরে চিন্তা করো না, এখন গ্রিকরা জিতছে, আমরাও জিতবো, কোনো সমস্যা নাই। সে বলছে গিভ মি এ মোমেন্ট, আরে আমাকে একটু সময় দাও, আমি তো এখন রেডি হয়ে সারি নাই, আমি রেডি হচ্ছি, আই এম গেটিং প্রিপেয়ার্ড, আমাকে একটু টাইম দাও, হোয়াইল আই এম আর্ম ফ্রম ব্যাটল। ও কিন্তু অলরেডি মানে রেডি, তারপরে সে বলছে আরে আমি তো রেডি হইনি, আর একটু বাকি আছে। অর এলস গো অন হেড অর আই উইল ফলো, আর তুমি যাও আমি আসতেছি। প্যারিস সেক্টরকে বলছে আরে যাও যাও যাও, আমি রেডি হয়ে আসতেছি, কোনো সমস্যা নেই, আই ক্যান সুন ক্যাচ ইউ আপ। সে বলছে আরে আমি তোমাকে ধরে ফেলবো, কোনো সমস্যা নেই, তুমি যাও আমি আসতেছি। এই কথা শোনার পর হেক্টর স্পিচলেস, তার আর কোনো কথা বলার নাই। সো হি স্পোক, বাট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট মেড নো রিপ্লাই। কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, রাগ, মানে সে এতটাই হতাশ, এতটাই স্পিচলেস। এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি? প্যারিস যে আসলেই কাওয়ার্ড উইদাউট এনি ব্যাকবোন, এটা আমরা এখানে পাচ্ছি। খুব চমৎকার ভাবে ফুটে উঠছে তার ক্যারেক্টারটা। এখানে আমরা পাচ্ছি প্যারিস টালবাহানা করছে, মানে ডিলে করছে সবকিছু, কারণ ও যেতে যাচ্ছে না, এই জন্য সে টালবাহানা করছে, দীর্ঘসূত্রিতা, যত ডিলে করা সম্ভব সে ডিলে করছে। আর এখানে আমরা রিলেশনশিপ পাচ্ছি। প্যারিস, আমরা দেখতে পাচ্ছি প্যারিস তার ওয়াইফ, সে বলছে মাই ওয়াইফ ইজ রাইট, তার মানে প্যারিস হেলেনকে আসলেই খুব পছন্দ করে, পছন্দ না করলে তো হেলেনকে ভাগিয়ে নিয়ে আসতো না। আর প্যারিস
হেলেনকে নিয়ে আসছে, এই জন্যই তো যুদ্ধের শুরু। পিকচার অফ লাইফ, এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা সেই পিকচারটাই পাচ্ছি যখন আমরা কোনো কাজে টালবাহানা করি। এখানে প্যারিস টালবাহানা করছে এবং সে তার সাহস কতখানি কম নিজের মুখেই ইনডিরেক্টলি স্বীকার করে নিচ্ছে। দ্য পিকচার অফ ওয়ার, এখানে আমরা যুদ্ধের একটা ছবি পাচ্ছি। কি? হরর। প্যারিস ইজ কাওয়ার্ড। শুধু কাওয়ার্ড হলে কথা ছিল, প্যারিস ইজ নট ডেডিকেটেড টু দ্য ওয়ার। সে মোটেও সিরিয়াস না। মানে দুই ভাই, হেক্টর যদিও ডেড সেট সিরিয়াস, প্যারিস মোটেও সিরিয়াস না। এখানে আমরা প্যারিসের ক্যারেক্টার সম্পর্কে বেশ ভালোই জানতে পারছি। নেক্সট, হেক্টর মিটস হেলেন। পাশেই বসেছিল হেলেন, দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন এনশিয়েন্ট গ্রিক মিথোলজি। গ্রিক মিথোলজির সবচেয়ে সুন্দরী নারী হেলেন। হেলেন নাও ওয়ার্মলি অ্যাড্রেসড হেক্টর। হেলেন হেক্টরকে বলছে বেশ ওয়ার্মলি, আদরের সাথে বলছে, মাই ব্রাদার ইন ল, হোয়াট এ কোল্ড ইভিল মাইন্ডেড স্লাট আই অ্যাম। সম্পর্কে ওর দেবর হয়, হেক্টর হেলেনের দেবর হয়। বলছে হোয়াট এ কোল্ড ইভিল মাইন্ডেড স্লাট আই অ্যাম। সে, হেলেন বলছে যে আমার মতো ইভিল আর কে আছে। হাউ আই উইশ দ্যাট অন দ্য ভেরি ডে ওয়েন মাই মাদার বোর মি। যেদিন আমার জন্ম হলো, আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যেদিন আমার জন্ম হয়েছিল, দ্য স্টর্ম ফিন্ড হ্যাড সোয়েট মি অফ ইনটু দ্য মাউন্টেন্স অর ইনটু দ্য ওয়েভস অফ সাউন্ডিং সি টু বি ওভারওয়েলমড বিফোর অল দিস কুড হ্যাপেন। সে বলছে আমি কেন জন্মানোর পরপরই মরে গেলাম না। আই উইশ আই ডাই, আই উইশ আই হ্যাড ডাইড ওয়েন আই ওয়াজ বর্ন। মানে আমি জন্মের সাথে সাথে কেন মৃত্যুবরণ করলাম না, তাহলে এত দুঃখ এত কষ্ট দেখতে হতো না। মানে হেলেন ই করছে, রিগ্রেট করছে। And next to that, since gods have ordained things to this evil end, তারপরের পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পার্টটা যেটা আমি মার্ক করলাম। I wish I had found a better husband. হেলেন হেক্টরকে বলছে I wish I had found a better husband. মানে 10 বছর ওদের সম্পর্ক, এখন আর প্যারিসের প্রতি হেলেনের কোনো আকর্ষণ নাই। হেলেন হাজবেন্ডের সামনে তার দেবরকে বলছে আই উইশ আই হ্যাড ফাউন্ড আ বেটার হাজবেন্ড। মানে হেলেন ইনডিরেক্টলি বলছে শি ইজ লুকিং ফর আ বেটার হাজবেন্ড। কেমন হাজবেন্ড সে খুঁজতে চাচ্ছে? ওয়ান উইথ সাম ফিলিংস ফর দ্য অ্যাঙ্গার অ্যান্ড কন্টেম্পট দ্যাট হিজ ফেলো ম্যান হ্যাড ফর হিম। বলছে এই দেখো, তুমি তোমার বড় ভাইকে কত কি বললা, কত কথা শুনাইলা, কিন্তু তার মধ্যে কোনো বিকারই নাই। ওয়ান উইথ সাম ফিলিংস, আমার এই হাজবেন্ডের মধ্যে কোনো ফিলিংস নাই, এই হাজবেন্ড নিয়ে আমি কি করব? সে বলছে আই 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 নিড টু ফাইন্ড আ বেটার হাজবেন্ড, বাট অ্যাজ ইট ইজ দিস হাজবেন্ড অফ মাইন। বলছে হাজবেন্ডের সামনে, মুখের সামনে বলছে দিস হাজবেন্ড অফ মাইন হ্যাজন্ট এ ব্রেইন ইন হিজ হেড। আমার এই স্বামীর মাথায় বিন্দুমাত্র ঘিলু নাই, অ্যান্ড নেভার উইল, কোনোদিন হবেও না। আমার এই হাজবেন্ড এতটাই নির্বোধ, তার মাথায় কোনো বুদ্ধি নাই, কোনোদিন হবেও না। তো ওয়ান ডে হি উইল পে ফর ইট ইফ আই এম নট মিস্টেকেন। সে বলছে ওর এই নির্বুদ্ধিতার জন্য সে একদিন সাফার করবে। মানে এই ছোট্ট একটু জায়গায় যে এই যে আই উইশ আই হ্যাড ফাউন্ড আ বেটার হাজবেন্ড, তারপর বলছে দিস হাজবেন্ড অফ মাইন্ড হ্যাজন্ট আ ব্রেইন ইন হিজ হেড অ্যান্ড নেভার উইল। এখানে আমরা মোটামুটি বুঝতে পারছি যে ওদের রিলেশনশিপটার অবস্থা এখন কেমন। আফটার 10 years তাদের সম্পর্ক আর আগের মতো নাই। এখন তাদের সম্পর্কটা জাস্ট ফর্মাল একটা সম্পর্ক, তাদের সম্পর্কের মধ্যে কোনো ঘনিষ্ঠতা অবশিষ্ট নাই। হেলেন হ্যাজ অলমোস্ট জিরো ফিলিংস টুয়ার্ডস প্যারিস। একটা সময়ে হেলেন প্যারিসের প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু পালিয়ে এসেছিল, এবং সেই জন্যই কিন্তু যুদ্ধের শুরু। এখন 10 বছর পরে প্যারিসের প্রতি হেলেনের আর কোনো আকর্ষণ নাই।
সে বলছে আই নিড টু ফাইন্ড আ বেটার হাজবেন্ড। মানে কি ইনডিরেক্টলি সে হেক্টরের দিকে অ্যাপ্রোচ করছে। এটা নেক্সট আরো ক্লিয়ার হবে। বাট কাম ইন নাও, এসব বাদ দাও মাই ডিয়ার ব্রাদার ইন ল। সে বলছে এসব বাদ দাও তো, এন্ড সিট ডাউন অন দিস চেয়ারে, আমার পাশে এসে বসো। সে বলছে এসব বাদ দাও, তোমার অনেক টায়ার্ড, তোমার কত কষ্ট, তুমি আমার পাশে এসে বসো। নো ওয়ান ইন ট্রয় বিয়ার্স এ গ্রেটার বার্ডেন অফ রেসপন্সিবিলিটি ফর দ্য ফাইটিং দেন ইউ। তোমার কত দায় দায়িত্ব, তোমার কত পরিশ্রম, আহারে, অল বিকজ অফ মি, স্লাট দ্যাট আই এম, আমি কত খারাপ, আমার জন্য তোমার কত কষ্ট, এসব বাদ দিয়ে তুমি আমার পাশে এসে একটু বসো তো। মানে হাজবেন্ডের সামনে দ্য ওয়ে হেলেন ইজ কনভারসেটিং উইথ হেক্টর, হেলেন যেভাবে হেক্টরের সাথে কথা বলছে এটা মোটেও প্যারিসের জন্য সম্মানজনক না, কিন্তু প্যারিস কিছুই বলছে না। মানে আমরা বুঝতে পারছি প্যারিস কি ধরনের মানুষ, হেলেন কি ধরনের তাও আমরা এখানে পাচ্ছি। হেলেন হুইচ টাইপ অফ পার্সন শি ইজ তাও আমরা এখানে পাচ্ছি। হেলেন হেক্টরের প্রতি এখন ওপেনলি আকৃষ্ট, এবং সে এমন ভাবে কথা বলছে এটা এভিডেন্ট, বোঝা যাচ্ছে। আমরা একটু আগে বললাম যে হোমার এত সুন্দর করে ডায়লগ গুলো রেখেছেন যে ডায়লগ পড়তে পড়তে আমরা ক্যারেক্টার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই। প্যারিস কেমন কাওয়ার্ড, হেলেন যদি আমরা ক্যারেক্টারের দিক থেকে দেখি হেলেন যে খুব বেশি স্ট্রং না এটা আমরা বুঝতে পারছি। হেলেন ইজ নট উইথ আ স্ট্রং সলিড ক্যারেক্টারিস্টিক্স। হেলেন কিন্তু হেক্টরের প্রতি আকৃষ্ট, এবং সে ডিরেক্টলি হাজবেন্ডের সামনেই কিন্তু ওইভাবেই সে কথা বলছে। একই সাথে আমরা প্যারিস আর হেলেনের রিলেশনশিপের বর্তমান কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি, এবং যুদ্ধেরও একটা ছবি আমরা এখানে পাচ্ছি। বাইরে যুদ্ধ হচ্ছে, কিন্তু হেলেন তার যতখানি কেয়ারিং থাকা দরকার, তার যতখানি যুদ্ধের প্রতি তার অ্যাংজাইটি থাকা দরকার, তার কিন্তু ততখানি নাই। মানে প্যারিস হেলেন এরা কেউই আসলে যুদ্ধ নিয়ে অতটা সিরিয়াস না, এবং হেলেন এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড হচ্ছে হেক্টরের প্রতি। আমরা দেখি তো হেক্টর কিভাবে রিপ্লাই দিচ্ছে। হেক্টর মিটস হেলেন, হেক্টর এখন হেলেনকে কি বলছে, গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট, গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, হেক্টর কি উত্তর দিচ্ছে, হেলেন ইউ আর ভেরি কাইন্ড, হেলেন বলছে হেলেন তোমার মনে অনেক দয়া, বাট ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, একদম সরাসরি রিজেক্ট করে দিচ্ছে। হেলেন দ্য মোস্ট বিউটিফুল ওয়ামেন ইন এনশিয়েন্ট গ্রিস, তাকে রিজেক্ট করে দিচ্ছে হেক্টর। সে বলছে ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, আমাকে বসতে বলো না। শুধু তাই না, এরপরে সে আরো কঠিন ভাবে বলছে ইউ উইল নট পারসুয়েড মি। দেখেন কি লেখা, ইউ উইল নট পারসুয়েড মি, এখানে উইল এর পরিবর্তে ক্যান ইউজ থাকতে পারতো, ক্যান, ইউ ক্যানট পারসুয়েড মি, তাহলে ওটা চ্যালেঞ্জ হতো। কিন্তু এখানে সে চ্যালেঞ্জ না, এখানে সরাসরি সে না করছে, তুমি আমাকে পারসুয়েট করবেই না, এই জায়গায় শেষ। তোমার যতটুকু অগ্রগতি, হোয়াট এভার ইউ হ্যাভ সেড, দ্যাট ইজ এনাফ, পুট আ ফুল স্টপ দেয়ার, ইউ উইল নট পারসুয়েড মি। এই বিষয়ে আর কোনো কথাই আর বলবে না। আই এম অলরেডি অ্যাংশিয়াস টু রিটার্ন অ্যান্ড হেল্প দ্য ট্রোজান হু মিস মি ব্যাডলি। সে বলছে আমার মনটা পড়ে আছে যুদ্ধক্ষেত্রে, I'm very worried, very anxious. I will return and help my fellow soldiers. সে বলছে এসবের কোনো দরকার নাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধে ফিরে যাচ্ছি, শুধু এইটুকু উপকার করো, what can you do is to hurry this fellow up. এই যে ভদ্রলোক প্যারিস সাহেব, তাকে একটু কষ্ট করে রেডি করে যুদ্ধে পাঠিয়ে দাও, এইটুকু শুধু উপকার করো। হোয়াট ক্যান ইউ ডু, কি করবা, জাস্ট হারি দিস ফেলো আপ, এর একটু রেডি করে পাঠিয়ে দাও। এন্ড হি হ্যাড বেটার গেট আ মুভ অফ অন হিমসেলফ, যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার বিছনা থেকে তার শরীরটা তোলে, সে যেন যুদ্ধক্ষেত্রে আসে। দেন হি কুড ক্যাচ মি আপ বিফোর আই লিভ দ্য টাউন, সিন্স আই ইন্টেন্ড টু লুক ইনটু মাই ওন হাউস টু সি মাই
হাউস স্লেভ অ্যান্ড মাই ডিয়ার ওয়াইফ। বলছে আমি আমার ওয়াইফের সাথে এখন দেখা করতে যাচ্ছি, তুমি তোমার এই গুণধর স্বামীকে তৈরি করে তাড়াতাড়ি পাঠাও, বিকজ হি নিডস টু রিটার্ন টু ব্যাটলফিল্ড অ্যাট ওয়ান্স। হেক্টরের ক্যারেক্টার কতখানি সলিড, কতখানি পিওর, এটা আমরা এখানে পাচ্ছি। একই সাথে হেক্টর কতখানি ডেডিকেটেড, হেক্টরস ডেডিকেশন টু ফ্যামিলি, হেক্টরস লয়্যালটি টু ওয়াইফ, সে ওয়াইফের প্রতি কতখানি লয়াল আমরা এটা সেখানে পাচ্ছি। হেক্টর স্টিল ওয়ারিড, এখানে আমরা ইমোশন পাচ্ছি। ইমোশন, হেক্টর ইজ এক্সট্রিমলি ইরিটেটেড টুয়ার্ডস হেলেন, হেলেনের প্রতি প্রচন্ড বিরক্ত। এই জন্য সে ফুল স্টপ দিয়ে দিচ্ছে যে তুমি এই বিষয়ে আর কোনো কথাই বলবে না, ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, আমাকে বসতে বলো না। তারপর সে বলছে প্লিজ হারি দিস ফেলো আপ, একে তাড়াতাড়ি পাঠাও। প্যারিস অ্যান্ড হেলেন এই দুইজনের প্রতি হেক্টর খুবই বিরক্ত, ভেরি অ্যানয়েড। একই সাথে হেক্টরের মনের মধ্যে উদ্বেগ, অ্যাংজাইটি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরতে হবে যুদ্ধক্ষেত্রে। অ্যান্ড হেক্টরস অ্যাংজাইটি টুয়ার্ডস হিজ ওয়াইফ। এর পরের পার্টে আমরা দেখব হেক্টর মিটস অ্যান্ড্রোম্যাকি। সাইডে আপনারা নিচে ডান পাশের কোনায় দেখবেন একটা পেইন্টিং আছে। আমরা হেক্টরকে পাচ্ছি, হেক্টর fully prepared to go to battlefield, অ্যান্ড্রোম্যাকি আর তাদের কোলে, অ্যান্ড্রোম্যাকির কোলে তাদের ছেলে অ্যাস্টায়ানাক্স। হেক্টর মিটস অ্যান্ড্রোম্যাকি, অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে কি বলছে? অ্যান্ড্রোম্যাকি, ANDRO, অ্যান্ড্রো, MA, ম্যা, CH, কি, অ্যান্ড্রোম্যাকি, অ্যান্ড্রোম্যাকি বার্স্টিং ইনটু টিয়ার্স। অ্যান্ড্রোম্যাকি যখন হেক্টরের সামনে আসলো তখন তার চোখ দিয়ে অঝোরধারায় পানি পড়ছে, চোখ দিয়ে অশ্রু পড়ছে। Bursting into tears, went up to him, put her hand in his and said, স্বামীর হাত নিজের হাতে নিয়ে কি বলল? হেক্টর, you are possessed. হেক্টর, are you mad? হেক্টরকে বলছে তুমি কি পাগল হয়ে গেলে? This determination of yours will be the death of you. আমরা একটু আগে অ্যাপ্রিশিয়েট করলাম যে হেক্টর খুবই ডিটারমাইন্ড, ওর ডিটারমিনেশন রিয়েলি অ্যাডমিরেবল। সে বলছে তোমার যে এই জেদ, এই প্রতিজ্ঞা তোমার ধ্বংসের কারণ হবে। You will die because of this determination. সে বলছে you have no pity on your little boy. তোমার নিজের ছেলের প্রতি তোমার কোনো দয়া নাই, or your luckless wife, তোমার ওয়াইফের প্রতিও তোমার কোনো দয়া নাই, who will soon to be your widow. এভাবে চলতে থাকলে আমি বিধবা হব খুব দ্রুত। When the Greeks kill you in a massed attack, বলছে তুমি তো যুদ্ধের একদম সামনে থাকবে, যুদ্ধক্ষেত্রের সামনে থাকবে। গ্রিকরা একসাথে আক্রমণ করবে and they will kill you. They will kill you in a group attack. তারা গ্রুপে আক্রমণ করবে and they will kill you. And when I lose you, আমি যদি তোমাকে হারাই, I might as well be dead. সাথে সাথে তোমার মৃত্যুর সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। There will be no comfort left. আমার কোনো জীবনে আর আশা ভরসা বাকি থাকবে না। When you have met your end, তুমি যদি মৃত্যুবরণ করো, আমার জীবনে আর কোনো স্বপ্ন, আশা ভরসা অবশিষ্ট থাকবে না। Nothing but grief, দুঃখ ছাড়া কিছু থাকবে না। And I have no father or lady mother either. অ্যান্ড্রোম্যাকি বলছে আমার বাবা মা কেউ বেঁচে নাই। My father Eetion fell to godlike Achilles when he sacked our welcoming town, Thessalian Thebe. আমরা জানতে পারি অ্যান্ড্রোম্যাকির বাবা ইটিয়ন was killed by Achilles. অ্যাকিলিসের হাতেই মৃত্যু হয়েছিল অ্যান্ড্রোম্যাকির বাবার। অ্যান্ড্রোম্যাকি বলছে I had 7 brothers too at home. অ্যান্ড্রোম্যাকির 7 ভাই ছিল, 7 brother. In one day, all of them went down to Hades. Everyone was murdered. Everyone was killed. কে হত্যা করলো? None other than
godlike swift-footed Achilles. অ্যাকিলিসের হাতেই ওর 7 ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে না। অ্যাকিলিস killed them all while they were looking after their shambling cattle. তারা গবাদি পশু সামলাচ্ছিল, তারা গৃহস্থের কাজ করছিল। এমন সময় অ্যাকিলিস আক্রমণ করে এবং অ্যাকিলিসের হাতে অ্যান্ড্রোম্যাকির 7 ভাই মৃত্যুবরণ করে। মানে অ্যাকিলিসের বাবা 7 ভাই, এরা সবাই they were all killed by অ্যাকিলিস। তারপরে নেক্সট স্লাইডে যাই। Andromache continued, as for my mother, আমার মা, who ruled in Thebe under the woods of Mount Placus, আমার বাবার মৃত্যুর পর মা কিছুদিন শাসন করলো আমাদের রাজত্ব। বাট অ্যাকিলিস তাকেও ছাড়লো না। অ্যাকিলিস brought her here. অ্যাকিলিস ওকে ধরে নিয়ে আসলো, কিডন্যাপ করে নিয়ে আসলো with the rest of the spoil. But we freed her for an immense ransom. আমার মাকে ধরে নিয়ে আসলো, তারপর প্রচুর মুক্তিপণ দিয়ে মাকে উদ্ধার করা হলো। লেটার শি ডাইড পিসফুলি ইন হার ফাদার্স হাউস। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রোম্যাকির বাবা, 7 ভাই, তারা দে ওয়ার অল মার্ডার্ড বাই অ্যাকিলিস। মাদার ওয়াজ অলসো সাফার্ড বাই অ্যাকিলিস। মানে অ্যান্ড্রোম্যাকির পুরো বাবার বাড়ির পুরো ফ্যামিলি দে সাফার্ড। ফাদার 7 ব্রাদার killed by Achilles, mother kidnapped by Achilles, then freed later with huge ransom. মানে অ্যান্ড্রোম্যাকির জীবনটা তছনছ করে দিয়েছে অ্যাকিলিস। শুধু তাই না, ওইটাই শেষ না। আমরা এখানে দেখতে পাবো পরবর্তীতে অ্যাকিলিস উইল কিল হেক্টর। অ্যাকিলিস উইল কিল হেক্টর। কেউ কেউ বলে অ্যাকিলিস উইল কিল অ্যান্ড্রোম্যাকি অ্যাজ ওয়েল। কেউ কেউ বলে তাদের যে ছেলে এটাকেও মেরে ফেলবে অ্যাকিলিস। মানে অ্যান্ড্রোম্যাকির জীবন মানে ধ্বংস হয়ে যাবে অ্যাকিলিসের হাতে। এর পরের যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, বলছে সো হেক্টর ইউ আর ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ব্রাদার টু মি অ্যাজ ওয়েল এজ মাই স্ট্রং হাজব্যান্ড। দেখেন কি চমৎকার, একটা মাত্র সেন্টেন্সে আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কেমন হওয়া উচিত একটা সেন্টেন্সে বর্ণনা দেয়া আছে। দিস ইজ দ্য ট্যালেন্ট অফ হোমার। হোমারের ট্যালেন্ট হচ্ছে এই জায়গায়। কি চমৎকার ভাবে উনি বর্ণনা করেছেন। ওয়াইফ হাজব্যান্ডকে বলছে সো হেক্টর ইউ আর মাই ফাদার, মাই মাদার অ্যান্ড ব্রাদার টু মি অ্যাজ ওয়েল এজ মাই স্ট্রং হাজব্যান্ড। অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে বলছে তুমি আমার বাবা, তুমি আমার মা, ভাই, তুমি আমার স্বামী। This is the picture of an ideal husband-wife relationship. হিউম্যান রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কেমন হওয়া উচিত আমরা এখানে পাচ্ছি। হ্যাভ পিটি অন মি নাও, একটু দয়া করো আমার প্রতি, একটু করুণা করো। স্টে হিয়ার অন দ্য টাওয়ার and don't make your boy an orphan and wife a widow. You are a prince, তোমার তো দরকার নাই সামনে ফ্রন্ট লাইনে যাওয়ার, সামনে গিয়ে যুদ্ধ করার কোনো দরকার তোমার নাই। অ্যাগামেমনন সচরাচর যুদ্ধের সামনে যায় না। বলছে হেক্টরকে ইউ আর প্রিন্স, ইউ আর ট্রোজান প্রিন্স, ইউ ডোন্ট নিড টু গো টু ফ্রন্ট, তুমি পেছনে থেকে সবাইকে ডিরেক্ট করো, এটাই করা যেত। স্টে হিয়ার অন দ্য টাওয়ার অ্যান্ড ডোন্ট মেক ইউর বয় অ্যান অরফান অ্যান্ড ওয়াইফস এ উইডো। শুধু তাই না, এটার বলার পরে ওকে একদম ডিরেকশন দিয়ে দিচ্ছে কিভাবে সে করবে। মানে এখানে পিকচার অফ ওয়ার, মানে যুদ্ধ কলা কৌশল, ওয়ার ট্যাকটিক্স শেখাচ্ছে। অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে যুদ্ধ কলা কৌশল শেখাচ্ছে কিভাবে যুদ্ধ করতে হবে। বলছে র্যালি দ্য ট্রোজানস বাই দ্য ফিগ ট্রি হিয়ার। এখানে একটা ডুমুর গাছ আছে, ডুমুরের গাছ, ফিগ ট্রি। এখানে তুমি এখান থেকে সৈন্যদেরকে ডিরেকশন দাও। where the wall is easiest to scale and the town most open to attack. 3 times already their best men led by 2 Ajaxes, celebrated Idomeneus, Agamemnon, Menelaus and brave Diomedes. মানে এরা সবাই প্রাসাদের এই পার্ট দিয়ে বেশি বেশি আক্রমণ করছে। They have assaulted that point and tried to break through. ওরা এই দিক থেকে এরপরে আক্রমণ করবে, তুমি প্রাসাদের ভিতর থেকে এমন ভাবে ডিরেকশন দাও, অ্যাম্বুশ করো। মানে অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে শেখাচ্ছে কিভাবে সে
সোলজারদেরকে ডিরেক্ট করবে যে এই দিক দিয়ে ওরা অলরেডি আক্রমণ করে ফেলছে, আবার আক্রমণ করবে, কারণ এই জায়গাটা সবচেয়ে দুর্বল, ভালনারেবল স্পট, ওরা এই দিক দিয়ে আরো আক্রমণ করবে। ইফ ইউ স্টে হিয়ার ইউ ক্যান অ্যাটাক। মানে ডেসপারেট ওয়াইফ কতখানি ডেসপারেট সে হাজবেন্ডকে প্রোটেক্ট করার জন্য, সে এটাও শিখিয়ে দিচ্ছে কিভাবে প্রাসাদের ভেতর থেকে যুদ্ধ করা যায়, সে হাজবেন্ডকে শিখিয়ে দিচ্ছে। উত্তরে হেক্টর কি বলছে? গ্রেট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট, দেখেন এটা কিন্তু বারবার আসছে, গ্রেট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট, গ্রেট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট। এটা হচ্ছে হোমারের রাইটিং স্টাইল। যখনই সে কোন একটা ক্যারেক্টারের নাম আনে তখন তার সাথে কোন একটা অ্যাডজেক্টিভ অথবা কোন একটা পার্ট, যেমন এখানে হেক্টরের সাথে ফ্ল্যাশিং হেলমেটটা দেখবেন বারবার আসবে। এটা হচ্ছে রাইটিং স্টাইল অফ হোমার। গ্রেট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, অ্যান্ড্রোম্যাকে মানে হেক্টর অ্যান্ড্রোম্যাকিকে বলছে, আই টু হ্যাভ অল দিস কনস্ট্যান্টলি অন মাই মাইন্ড। তুমি আমাকে যে যুদ্ধের কলাকৌশল শেখাচ্ছ এটা অলরেডি আমি জানি, এসবই আমি জানি, এটা আমার অজানা না। বাট ইফ আই হিড মাইসেলফ লাইক এ কাওয়ার্ড, কিন্তু আমি যদি আমার বড় ভাই প্যারিসের মতো কাপুরুষের মতো যদি লুকিয়ে থাকি প্রাসাদের ভেতর, অ্যান্ড স্লাঙ্ক ফ্রম দ্য ফাইটিং, এবং আমি যদি ফাইটিং ইগনোর করি, আমি যদি কাপুরুষের মতো যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকি, আই উড ফিল নাথিং বাট শেম, আমার কাছে লজ্জা ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। বিফোর দ্য ট্রোজান অ্যান্ড দ্য ট্রোজান ওমেন ইন দেয়ার ট্রেলিং গাউন, লজ্জা ছাড়া আমার কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না। মাই হার্ট উড নট বি ইন ইট ইদার, আমার মন এতে কখনোই সায় দেবে না। সিন্স আই হ্যাভ ট্রেন্ড মাই সেলফ অলওয়েজ টু বি এ গুড ওয়ারিয়ার, আমি সবসময় নিজেকে প্রশিক্ষণ দিয়েছি যাতে আমি একজন সেরা যোদ্ধা হতে পারি। আই অলওয়েজ স্ট্রাইভ মাই বেস্ট টু বিকাম আ স্কিলফুল সোলজার, টু টেক মাই প্লেস ইন ফ্রন্ট লাইন। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা, এটা আমার ইচ্ছা, আমি সবসময় ফ্রন্ট লাইনে থাকবো যুদ্ধে। আই উইল প্রোটেক্ট মাই আর্মি, আমি আমার সৈনিকদের আগলে রাখবো। অ্যান্ড ট্রাই টু উইন গ্লোরি ফর মাই ফাদার অ্যান্ড মাই সেলফ, বলছে গৌরব নিয়ে আসবো কার জন্য? ফর মাই ফাদার অ্যান্ড ফর মাই সেলফ। আমি যদি এখন কাপুরুষের মতো প্রাসাদের মধ্যে লুকায় থাকি তাহলে এটা আমাদের জন্য লজ্জা, আমি তখনই গ্লোরি নিয়ে আসতে পারবো। আই উইল be able to bring glory when I will be in the front line. এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি একটা আশার আলো দেখতে পাচ্ছি, অপটিমিজম, প্রত্যাশা দেখতে পাচ্ছি, কিন্তু সেকেন্ড প্যারাটা পড়লে আমরা অন্য একটা ছবি পাবো। বাট ডিপ ইন মাই হার্ট, কিন্তু আমি জানি, মনে মনে আমি জানি, আই নো ওয়েল, আমি খুব ভালো করেই জানি, দ্য ডে ইজ কামিং when sacred Ilium will be destroyed. আমি খুব ভালো করেই জানি আমাদের এই রাজ্য, আমাদের প্রাসাদ আর বেশি দিন টিকবে না, আজ হোক কাল হোক আমাদের এই সুন্দর শহর ট্রয় ধ্বংস হয়ে যাবে। ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই ফেট, ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই ফেট যে ট্রয় ধ্বংস হয়ে যাবে। মোস্ট অফ দ্য ট্রোজান দে উইল ডাই, মোস্ট অফ দ্য ট্রোজান দে উইল ডাই, বেশিরভাগ ট্রোজান তারা মৃত্যুবরণ করবে, দে উইল বি কিলড। I know well the day is coming when sacred Ilium will be destroyed. আজ হোক কাল হোক আমাদের এই সুন্দর শহরটা ধ্বংস হয়ে যাবে। Together with the people of Priam and the Priam himself of the good spear. আমাদের রাজা কিং প্রায়াম এবং তার যারা কাছের মানুষ সবাই, they will all be killed. আমি জানি, মানে এটা স্বীকার করছে। Yet what distresses me, কিন্তু আমার মনের কখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই, এখানে হেক্টর বলছে কখন আমি সবচেয়ে বেশি দুঃখ পাই। নট অনলি দ্য থট অফ হোয়াট দ্য ট্রোজানস উইল সাফার, আমি যখন চিন্তা করি ট্রোজানরা সবাই সাফার করবে, এতে আমি অতটা কষ্ট পাই না। আর হেকাবি হারসেলফ, আওয়ার কুইন, আমরা জানি আমাদের কুইন আর বেশি দিন নাই, or Lord Priam, or my brothers, who for all their numbers and bravery will be brought down in the dust at enemy hands. মানে হেক্টর স্বীকার করছে যে এরা সবাই
আমার কাছের মানুষ সবাই মৃত্যুবরণ করবে, এটা নিয়ে আমার দুঃখ নাই, কিন্তু আমি দুঃখ তখনই পাই মাচ মোর দ্য থট অফ ইউ, যখন আমি তোমার কথা চিন্তা করি। হেক্টর অ্যান্ড্রোম্যাকিকে বলছে, আমি যতটা না অন্যদের প্রতি ভীত, তার থেকে বেশি ভীত তোমার ভবিষ্যৎ চিন্তা করে। When you are dragged off in tears by some bronze armored Greeks, your freedom gone. আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ, কোন এক ব্রোঞ্জ আর্মার্ড গ্রিক তোমাকে ধরে নিয়ে যাবে। ইউ উইল বি ক্যাপচার্ড, তুমি অন্য কারো ওয়ার প্রাইজ হবে। ইউ উইল বি স্লেভ। আমি যখনই এটা চিন্তা করি তখন আর আমার ঘুম আসে না। হেক্টর এটা স্বীকার করে নিচ্ছে। আই ক্যানট স্লিপ when I think that you will be slave, you will be tortured, you will be killed. বেসিক হিউম্যান ইমোশনস এখানে আমরা অবশ্যই অ্যাংজাইটি, ফিয়ার সবই পাচ্ছি। হিউম্যান রিলেশনশিপ, এখানে আমরা ওদের রিলেশনশিপ কতখানি ডিপ সেটা দেখতে পাচ্ছি, কতখানি ডিপ। হেক্টর কতখানি লয়াল অ্যান্ড্রোম্যাকির প্রতি। আমরা যদি পাশাপাশি রাখি, প্যারিস আর হেলেনের রিলেশনশিপ যতখানি হালকা, যতখানি ঠুনকো, ফেক রিলেশনশিপ, হেক্টর আর অ্যান্ড্রোম্যাকির রিলেশনশিপ ততটাই ডিপ অ্যান্ড আইডিয়াল রিলেশনশিপ। আমরা লাস্ট স্লাইডে আসছি আজকের। নিচে দেখেন ছবি, ছবিতে দেখেন হেলমেটটা নিচে নামায় রাখছে। এর আগের ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন, এই যে এটা ছিল প্রথম ছবি। এখানে দেখেন মাথায় হেলমেট, মায়ের কোলে স্ট্যান্ডেক্স। এই ছবিতে দেখেন বাবা কোলে নিচ্ছে, হেলমেট কিন্তু মাথায় নাই। এটা এক্সপ্লেনেশন এখানে আছে। হেক্টর মিটস অ্যাস্টায়ানাক্স, তাদের ছেলে অ্যাস্টায়ানাক্স। উইথ দিস ওয়ার্ডস, এই কথা বলে হেক্টর রিচড আউট ফর হিজ বয়। যুদ্ধে যাওয়ার আগে ছেলেকে একবার কোলে নেবে বাবা। তাহলে এখানে আমরা হেক্টরকে, এতক্ষণ আমরা হেক্টরকে দেখলাম অ্যাজ এ হাজব্যান্ড, এখন আমরা দেখতে পাচ্ছি হেক্টর অ্যাজ এ ফাদার। হেক্টর রিচড আউট ফর হিজ বয়, ছেলেকে কোলে নেবে, বাট চাইল্ড shrank back with a cry to the bosom of his girdled nurse, alarmed by his father's appearance, terrified by his bronze helmet with his horsehair plume that saw nodding frighteningly from the top. এই যে হেলমেটটা, হেলমেটের উপরে যে এই যে কারুকাজ, এটা দেখে ভয় পেয়ে গেল। ছোট বাচ্চারা তো সাধারণত এসব দেখে মজা পায়, ধরতে চায়, কিন্তু এখানে অ্যাস্ট্রানাক্স ভয় পাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা, এখানে একটা সিম্বল, দিস ইজ দ্য সিম্বল, ফিউচার জেনারেশন অ্যাফ্রেড। এই যে এই যে এই লাইনটা দেখেন, সিম্বলিক সেন্টেন্স। হিজ ফাদার অ্যান্ড লেডি মাদার, মানে হেক্টর অ্যান্ড্রোম্যাকি, বার্স্ট আউট লাফিং। ছেলে কাঁদছে আর ওরা হাসছে। মানে কি, বর্তমান হাসছে, ভবিষ্যৎ কাঁদছে। মানে কি, এখন টিকে আছে, এখন ট্রোজানরা টিকে আছে, কিন্তু ফিউচার ইজ ক্রাইম। মানে দ্য ফিউচার অফ ট্রয় এখানে সিম্বলিক্যালি বোঝানো হচ্ছে ভবিষ্যৎটা মোটেও সুখকর না। অ্যাস্ট্রানাক্স যেমন কাঁদছে, অ্যাস্ট্রানাক্স রিপ্রেজেন্টস দ্য ফিউচার জেনারেশন অফ ট্রয়, ট্রোজানরাও কাঁদবে। Glorious Hector quickly took his helmet off and put it all shining on the ground. এখানে দেখেন, সে তাড়াতাড়ি করে হেলমেটটা খুলে মাটিতে রাখলো। একটা সৈনিকের হেলমেট কখন মাটিতে থাকে? যখন দ্যাট সোলজার ডাইজ, when that soldier is killed। আমরা দেখব হেক্টর যখন মারা যাবে একইভাবে ওর হেলমেটটা মাটিতে পড়বে। এখানে সে ইচ্ছা করে মাটিতে রাখলো, তখন when he will be killed by Achilles, তখন ওটার মাথা থেকে মাটিতে পড়বে। এটা হচ্ছে সিম্বল, ভবিষ্যতে যেটা হবে, ফোর শ্যাডো বলে এটাকে, ফোর শ্যাডোইং টেকনিক। ভবিষ্যতে যেটা হবে ওটা দেখাচ্ছে। এখন হেক্টর ইচ্ছা করে তার হেলমেট নিচে রাখলো, মানে কি এমন একটা সময় আসবে যখন তার হেলমেট এমনিতেই ওর মাথা থেকে পড়ে যাবে। যখন সে হেলমেটটা নিচে রাখলো তখন সে ছেলেকে কোলে নিতে পারলো। Then he kissed his dear son.
dandled him in his arms and prayed to Zeus and other gods. অবশেষে সে জিউস and other gods এর কাছে প্রে করছে, প্রার্থনা করছে। সে অন্য কোনো কারণে জিউসের প্রতি প্রার্থনা করছে না, একটাই কারণে সে জিউসের কাছে প্রার্থনা করছে, সেটা কি? তার ছেলের জন্য। কিভাবে প্রার্থনা করছে? এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা তার ক্যারেক্টার সম্পর্কে আরো ভালো করে জানতে পারবো। জিউস and you other gods, সে প্রার্থনা করছে, জিউস এবং আরো যারা ঈশ্বর, grant that this boy of mine becomes like me, মানে আমার ছেলেকে এইটুকু আশীর্বাদ দাও যাতে আমার ছেলে আমার মতো হয়। আমার মতো বলতে কেমন? preeminent among the Trojans, ট্রোজানদের মধ্যে সেরা, as strong and brave as I, আমি আমার মতোই স্ট্রং, আমার মতোই ব্রেভ, আমার মতোই স্ট্রং, আমার মতোই ব্রেভ যেন হয়। a mighty ruler of Ilium, সে বলছে আমার ছেলে যাতে আমার মতোই একজন সফল শাসক হয় ইলিয়ামের। may people say when he comes back from battle, সে যখন যুদ্ধ জয় করে ফেরত আসবে তখন যেন মানুষ বলে, here is a man much better than his father. very important sentence, লিখে রাখেন, হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। সে কি প্রার্থনা করছে? আমার ছেলে, সে বলছে here is a man much better than his father, বলবে আমার ছেলে আমার থেকেও ভালো হবে, ভালো মানুষ হবে। সে বলছে as strong and brave as I, এটুকু বলার পর সে বলছে মানুষ বলবে, লোকে বলবে here is a man much better than his father, মানুষ হিসেবে আমার ছেলে আমার থেকেও ভালো মানুষ হবে, আমার ছেলে আমার থেকেও ভালো মানুষ হবে, মানুষ হিসেবে আমার ছেলে আমার থেকেও ভালো মানুষ হবে। let him bring home the bloodstained armor of the enemy he has killed and delight his mother's heart, সে বলছে আমার ছেলে যুদ্ধ জয় করে ফিরবে, তার মার মনে আনন্দ নিয়ে আসবে। এর থেকে চমৎকার প্রার্থনা আর কি হতে পারে? এর থেকে চমৎকার দোয়া আর কি হতে পারে? দেখেন এই দুইটা পার্ট ভালো করে খেয়াল করেন। here is a man much better than his father, মানে হেক্টর চাচ্ছে তার ছেলে যেন তার থেকে মানুষ হিসেবে আরো ভালো মানুষ হয়, আর তার ছেলে যেন মায়ের মনে আনন্দ নিয়ে আসে। যে ছেলে তার মায়ের মনে আনন্দ নিয়ে আসতে পারে সেই ছেলেই তো সবচেয়ে সফল ছেলে। কি সুন্দর করে অল্প কথায় হোমার পোট্রে করছে, হেক্টরের জবানিতে, হেক্টরের ডায়লগের মধ্যে দিয়ে কি চমৎকার ভাবে, মানে এর চেয়ে পারফেক্ট প্রেয়ার আর কি হতে পারে। হেক্টর জানে ভবিষ্যৎটা, যে ভবিষ্যৎ খুবই খারাপ, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপরেও তার প্রতিজ্ঞাটা দেখেন। হেক্টরের কথা হচ্ছে যে আমরা জানি আমরা আর বেশি দিন নাই, তারপরে যতদিন বেঁচে আছি ততদিন চেষ্টা করে যাব। হেক্টরের মনের জোরটা দেখেন। আর ছেলে সম্পর্কে কথা হচ্ছে মাই সান উইল বি বেটার ম্যান দ্যান মাই সেলফ, আমার ছেলে আমার থেকেও ভালো মানুষ হবে, আমার ছেলে তার মায়ের মনে আনন্দ নিয়ে আসবে। যে ছেলে তার মায়ের মনে আনন্দ আনতে পারে সেই ছেলে কোনোদিন কোনো ভুল করতে পারে না। হেক্টর অ্যাজ এ ক্যারেক্টার, এই জন্য হেক্টর ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড ক্যারেক্টার ইন গ্রিক মিথোলজি। গ্রিক মিথোলজি যত ক্যারেক্টার আছে হেক্টর হচ্ছে সবচেয়ে আদরের ক্যারেক্টার সবার, কারণ সব দিক দিয়ে হেক্টর হচ্ছে ব্যালেন্সড। হেক্টর ইজ নট অনলি আ গ্রেট ওয়ারিয়ার বাট অলসো আ গ্রেট ফ্যামিলি পার্সন, আ ফ্যামিলি গাই, মানে একজন রক্ত মাংসের মানুষ আমরা পাই হেক্টরকে। সে তার রেসপন্সিবিলিটি, তার ডিটারমিনেশন, এই যে নিশ্চিত পরাজয় জেনেও একদম শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করা, শেষ মুহূর্ত পর্যন্ত তার রাজ্যকে রক্ষা করার চেষ্টা করা, এতেই প্রমাণিত হয় যে হেক্টর ইজ এ গ্রেট পারসন। বেসিক হিউম্যান ইমোশনস আমরা এখানে কি পাচ্ছি? হোপ, এখানে আমরা হোপ পাচ্ছি। এত কিছুর পরেও
জানে যে হবে না, তারপরেও সে আশা করছে। এই যে হোপ, প্রত্যাশা, আশা করা, এটাও তো আমাদের একটা ইমোশন, বেসিক ইমোশন। হিউম্যান রিলেশনশিপ, বাবা আর ছেলের সম্পর্ক, বাবা চাচ্ছে ছেলে যেন ভালো মানুষ হয়, বাবা চাচ্ছে ছেলে যেন মায়ের মনে আনন্দ নিয়ে আসে। এই যে পিকচার অফ লাইফ, এই যে সে বলছে আমার ছেলে যুদ্ধ জয় করে মায়ের মনে আনন্দ নিয়ে আসবে, এটাও তো একটা পিকচার অফ ওয়ার, পিকচার অফ লাইফ। এই ছিল আমাদের বুক 6 অ্যানালিসিস। আজকে আমাদের ফোকাস ছিল এই ক্যারেক্টার গুলো। কি কি ক্যারেক্টার? আমরা একদম শুরু থেকে আসি। হেক্টর অ্যান্ড হেকাবি, তাদের ক্যারেক্টার অ্যানালিসিস আমরা চেষ্টা করলাম। হেক্টর, হেকাবি, তারপর হেক্টর অ্যান্ড প্যারিস, হেক্টর অ্যান্ড হেলেন, হেক্টর অ্যান্ড্রোম্যাকি, অ্যান্ড ফাইনালি হেক্টর এজ আ ফাদার। হেক্টরকে আমরা কি কিভাবে পাচ্ছি? যখন আমরা একদম সেকেন্ড স্লাইডে চলে যাই, এই যে হেক্টর যখন হেকাবির সাথে কথা বলছে, তখন হেক্টর ইজ আ সান, হেকাবি ইজ আ মাদার। হেক্টর যখন প্যারিসের সাথে কথা বলছে, তখন হেক্টর ইজ আ ব্রাদার। হেক্টর যখন অ্যান্ড্রোম্যাকির সাথে কথা বলছে, তখন হেক্টর ইজ আ হাজব্যান্ড। হেক্টর উইথ অ্যাস্টাইনিক্স, হেক্টর ইজ ফাদার। মানে হেক্টরকে আমরা সান হিসাবে পাচ্ছি, ব্রাদার হিসাবে পাচ্ছি, হাজবেন্ড হিসাবে পাচ্ছি, ফাদার হিসেবেও পাচ্ছি। তার মানে এখানে আমাদের হেক্টর হচ্ছে ফোকাস। আর মাইনর ক্যারেক্টার গুলোর মধ্যে আছে অ্যান্ড্রোম্যাকি, হেকাবি, প্যারিস, হেলেন। এদের ডায়লগ গুলো এত চমৎকার ভাবে হোমারের সৃষ্টি করা, যে ডায়লগ গুলো পড়লেই আমরা ক্যারেক্টার গুলো কেমন একটা আইডিয়া পেয়ে যাই। মানে তাদের নিজেদের ডায়লগের মধ্য দিয়ে তাদের চরিত্র খুব চমৎকার ভাবে ফুটে উঠছে। তারা কেমন মানুষ, তাদের মেন্টালিটি কেমন, এটা আমরা বুঝতে পারছি। দিস ইজ দ্য ট্যালেন্ট অফ হোমার। এই যে হোমারকে আমরা বলি হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার, কেউ কেউ বলে দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার অফ অল টাইম। ইন ওয়ার্ল্ড লিটারেচার হোমারের মতো এত চমৎকার গল্পকার আর কেউ নাই। এত সুন্দরভাবে উনি গল্প করে গেছেন। প্রতিটা ক্যারেক্টার তাদের ডায়লগের মধ্য দিয়ে তাদের ক্যারেক্টারটা ফুটে উঠছে, এবং সেই সব ডায়লগের মধ্যে আমরা তাদের বেসিক হিউম্যান ইমোশন খুব চমৎকার ভাবে ফুটে উঠছে। তারা যতই ঢেকে রাখার চেষ্টা করুক, তাদের বেসিক ইমোশনটা ঠিকই বের হয়ে আসছে। তাদের ডায়লগের মধ্য দিয়ে আমরা জানতে পারছি তাদের রিলেশনশিপ, মা ছেলের সম্পর্ক কেমন, ভাই ভাইয়ের সম্পর্ক কেমন, এইদিকে প্যারিস হেলেন তাদের সম্পর্ক কেমন, এইদিকে হেক্টর অ্যান্ড্রোম্যাকি তাদের সম্পর্ক কেমন, হেক্টর যখন বাবা তখন তার ছেলের সাথে তার সম্পর্ক, এই যে রিলেশনশিপটা চমৎকার ভাবে ফুটে উঠছে। পিকচার অফ লাইফ, এখানে এই চ্যাপ্টারের বিভিন্ন পার্টে দেখবেন এত সুন্দর করে গল্পটা, ন্যারেটিভটা তুলে আসছে, যেমন জীবনের প্রতিচ্ছবি চোখের সামনে ছায়াছবির মতো সুন্দরভাবে ফুটে উঠবে, মনে হবে আপনার চোখের সামনে ঘটছে। ফাইনালি দ্য পিকচার অফ ওয়ার, যুদ্ধ। যুদ্ধ কিভাবে এদের মনের মধ্যে জায়গা দখল করে নিচ্ছে, দেখবেন প্রতিটা জায়গায় কিছুক্ষণ পরপরই যুদ্ধ কিন্তু উঠে আসছে। ওয়ার, হেকাবি, হেকাবির মনে যুদ্ধের জায়গা কেমন, হেকাবির কাছে যুদ্ধের মানে কি, হেক্টরের কাছে যুদ্ধের মানে কি, প্যারিস হেলেন তাদের কাছে যুদ্ধের মানে কি, অ্যান্ড্রোম্যাকি তার কাছে যুদ্ধের মানে কি। এই যে, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। নেক্সট ক্লাসেও আমরা একইভাবে আরেকটা চ্যাপ্টার ধরবো, ফোকাল পয়েন্ট ধরে আমরা অ্যানালিসিস করব। আমাদের এই জিনিসগুলোই আমরা মাথায় রাখবো, যে বেসিক হিউম্যান ইমোশনস কেমন পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপ, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার, এটার উপর বেস করে আমরা স্টাডি করার চেষ্টা করব, অ্যানালিসিস করার চেষ্টা করব। সো দিস ইজ অল ফর টুডে। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আজকের লেকচারটা অনেক লেংদি, এই জন্য আজকে আলোচনা তেমন করতে পারলাম না। সমস্যা নেই, সামনের ক্লাসে আপনারা আপনাদের কি কি প্রবলেম, কি কি কনফিউশন আছে আপনারা বলবেন। কোশ্চেন গুলো পারলে গুগল ক্লাসরুমে পোস্ট করে দিবেন। আমি একটা আমি একটা
আমি একটা পোস্ট দিব, ওই পোস্টের নিচে বলবো যে আপনারা এখানে কনফিউশন থাকলে কমেন্ট গুলো মানে কমেন্টে লিখে দেন কি কি কনফিউশন, ওইখানে আপনারা কনফিউশন গুলো লিখে দিবেন। আমি নেক্সট ক্লাসে ওগুলো আস্তে আস্তে ডিসকাস করব। নেক্সট ক্লাসের লেকচারের পর আমরা শনিবার দিন থেকে আপনাদের একটা কুইজ চালু হবে, মানে নেক্সট উইক আপনাদের টাইম থাকবে একটা কুইজ কমপ্লিট করার। আপনাদের অলরেডি আমি ইউটিউবের টিউটোরিয়াল দেয়া আছে, ওটা আপনারা দেখে নেবেন কিভাবে হাউ টু সাবমিট অনলাইন কুইজ, ওটা আপনারা দেখে নেবেন। আপনাদের নেক্সট উইকে এই যে আমাদের লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এন্ড লেকচার 4, এই 4টা লেকচারের উপর বেস করে আপনাদের কুইজ হবে। কুইজগুলো হবে হচ্ছে ওয়ান লাইন অ্যান্সার, নট ওয়ান ওয়ার্ড অ্যান্সার। এক ওয়ার্ড লিখলে হবে না, একটা লাইনে অ্যান্সার লিখতে হবে। কোয়েশ্চেন ওই অনলাইন কুইজের মতো থাকবে, ওটা আপনারা অ্যান্সার লিখবেন লেকচার 1, 2, 3, 4 এটার উপর ভিত্তি করে। প্রতিটা অ্যান্সার 0.5 করে, 10টা, টোটাল 5। এই কুইজ 5 এটা আমাদের সরাসরি অ্যাড হবে নেক্সট উইকে। সুতরাং এই উইকের মধ্যে মানে আমাদের লেকচার 1, 2, 3, 4 এর যে কনফিউশন গুলো আমাদের স্লাইডের মধ্য থেকেই কোয়েশ্চেন হবে। আপনাদের যে স্লাইড দিয়ে দেওয়া হবে, স্লাইড গুলো, এই স্লাইড গুলো পড়লেই আপনারা অ্যান্সার করতে পারবেন। স্পেশালি যে পার্ট গুলোতে আমরা ফোকাস করে ডিসকাস করলাম, এমফেসিস করলাম, গুরুত্ব দিলাম, ওগুলো আপনারা দেখবেন। আর যদি কোনো কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন চ্যাট বক্সে, নাম, আইডি, ব্যাচ, এটা আপনাদের অ্যাটেন্ডেন্স। সাবধানে একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। সো দ্যাট ইজ অল, আজকের মতো এইটুকুই। আমরা নেক্সট উইকে আবার নেক্সট উইক বলতে বুধবার, পরশুদিন বুধবার আবার 5টা 10-এ দেখা হবে ইনশাল্লাহ। স্যার সাবধানে থাকেন। জি, আমাদের কুইজটা কি স্যাটারডেতে হবে? স্যাটারডেতে না, এটা হচ্ছে স্যাটারডে থেকে আপনাদের 1 উইক টাইম থাকবে। ওকে স্যার। এটা বুঝিনি, স্যাটারডে থেকে স্যাটারডেতে আপনাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে, আপনারা 1 সপ্তাহ সময় পাবেন কুইজ সাবমিট করার। ওকে বুঝছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে ফাইনাল ডিরেকশন দিয়ে দিব। আপনাদের যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সলভ করে নেবেন। Yes, sir. ওকে, স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।